আপনাদের সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এই ঘটনার সময়কাল হচ্ছে 2000 সালের পরে, এবং আনুমানিক এই ঘটনার মূল সময়টা হতে পারে হয়তো 2006 সাল। এই ঘটনা বাংলাদেশেরই একটা গ্রাম, মানে উপকূলীয় এলাকার ঠিক আরও আগে কতগুলো জেলা রয়েছে সেরকম একটা জেলার ঘটনা। স্পেসিফিকলি নামটা বলতে চাচ্ছি না। এবং যার ঘটনা, তিনি ছিলেন সাব রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তা আর কি, অথবা এটা এমনও হতে পারে যারা দলিল লেখকের কাজ করেন আর কি, অথবা আমিনও হতে পারেন। এই মুহূর্তে স্পেসিফিকলি আমার পক্ষে জানা সম্ভব না তার পেশাটা আসলে কী ছিল সেইখানে। আমরা খুব ভালো করে জানি যে আমাদের গ্রামগঞ্জে ওই সময়, এমনকি এখনও, জমি জমা নিয়ে বিরোধ কী পর্যায়ে পৌঁছাতে পারত, এবং জাল কাগজের ব্যাপার থেকে শুরু করে এমন কোনো ঘটনা ঘটতো না, এমনকি খুন রাহাজানি পর্যন্ত হতো, সব কিছু ওই এক টুকরো মাটির জন্যই। তো যার ঘটনা বলছি তার নাম হচ্ছে আলামিন, এবং আলামিনের পরে আরও একটা শব্দ ছিল ওনার নামের, এই মুহূর্তে আমার সেটা মনে পড়ছে না। আলামিন সাহেব ছিলেন সাব রেজিস্ট্রার অফিসে যে কোনো একটা পজিশনে কাজ করা লোক, মানে হতে পারে সেটা ভেন্ডার, হতে পারে ভেন্ডারও। এই মুহূর্তে টাফ আর কি তার পজিশনটা রিকল করা। তো যখন এই ঘটনাটা আমি শুনি, পুরো ঘটনাটার বেসটা যখন আমি শুনি, শোনার পরে আমি বুঝতে পারলাম যে এইখানে 8-10টা রিভেঞ্জ যেরকম ঘটনা, মানুষ রিভেঞ্জ নেওয়ার জন্য ক্ষতি করে না, এইরকমই, কিন্তু এটা প্যাটার্নটা একটু ভিন্ন। এই আলামিন যিনি, তিনি আবার এই এমন না যে জাদু টোনা এগুলো বিশ্বাস করেন না এমন না, কিন্তু আবার এগুলোকে পাত্তা দেন না। ওনার যেটা ফিলোসফি ছিল যে মানে জাদু টোনায় এমন কোন ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, মানে যে ঘটনা ঘটালে মানুষ আরেকজনে বসে যেতে পারে বা পাগল হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, এইটা আর কি ওনার সাইকোলজিতে ফিট হতো না। মানে জাদু দ্বারা হয়তো এই মুহূর্তে আপনাকে একটু ভয় দেখানো সম্ভব, মানে ওনার যেটা সাইকোলজি ছিল, ভয় দেখাতে পারে যে কেউ, বা ঝগড়া বিবাদ লাগাতে পারে, কিন্তু কেউ পাগল হয়ে যাবে বা কেউ অসুখ হয়ে যাবে, এটা ওনার কাছে কেমন জানি অড লাগতো, মনে হতো যে না, আসলে এইভাবে কাজ করেন না। ঘটনা হচ্ছে একটা জমিকে কেন্দ্র করে, এবং ওই জমিকে কেন্দ্র করে বেশ কয়েকবার ওনাকে অপরপক্ষ, এই জমি নিয়ে যে 2-3টা পক্ষের সাথে ঝামেলা, এক শত্রুপক্ষ আর কি ওনাকে প্রায় ভালো রকম থ্রেট দিয়েছিল। কারণ তিনি যার পক্ষের লোক, আসলে জমিটা তাদেরই ছিল, এবং এখানে অবৈধ দখলদারি নিয়ে সমস্যা। তাকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা হয়েছিল যে তোর বংশ নির্বংশ করে দেবে। তো অতি স্বাভাবিকভাবেই যে জমিটা নিয়ে সমস্যা ছিল, ওই জমিটা যাদের পক্ষ হয়ে তিনি কাজ করছিলেন তারাই জমিটা পায়, তারাই সেই জমিটার রায়টা পেয়ে যায়, কিন্তু জমি দখল করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। তো একদিন রাস্তায় উনি সাইকেল দিয়ে আসছিলেন, আসার পথে ওনার রাস্তা আটকে ছিল শত্রুপক্ষের লোক। তো একটু তো এলাকার মধ্যে লোকজন তাকে চেনে, প্রত্যেকটা লোক যারা এলাকার মধ্যে একটু প্রভাবশালী হয় তাদের তো একটু অন্যরকমের সাহস থাকে, এবং আলামিন সাহেব ছিলেন তো একটু সাহসী ব্যক্তি, এলাকার মধ্যে লোকজন তাকে চিনে জানে। তো তিনি যখন প্রোটেস্ট করেছিলেন তখন তারা বলেছিল যে আপনি ওর পক্ষ নিয়েন না, কিন্তু তারপরও তিনি বলেছেন যে তিনি সত্যের পক্ষে সবসময়। তাকে কিন্তু তখন টাকা অফার করা হয়েছিল, তাকে ভালো রকমের টাকা অফার করা হয়েছিল, এবং আলামিন সাহেব যিনি, তার একটা রেকর্ড ছিল, সে কখনো কারোর এক পয়সা হারাম খায়নি। মৃত্যুর আগ অবধি তিনি, তার এই রোলটা ছিল, এবং তিনি খুব কম বয়সে মারা গিয়েছেন। আসলে তিনি ইন্তেকাল করেছেন খুবই কম বয়সে। তো উনি যখন টাকার অফার এই সমস্ত কিছু একেবারে মানে বাদ দিয়ে দিলেন যে না, তখন তারা একটা হুমকি দেয় যে দেখবো যে আপনি কিভাবে ভালো থাকেন। তো উনি বলেছিল যে যা যা মন চায় তা করিয়ে যা। ঘটনা ঘটে পরের দিন হয় কি, একটা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, ওই গ্রাম্য অনুষ্ঠান হয় না, গ্রাম্য অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, এবং সেখানে তিনি একটা পান
পানটা খান তিনি। পানটা খাবার পরে অনেক সময় হয় কি, আমাদের দেশে যারা একটু পান খায়, কখনো সুপারির কারণে অথবা কখনো তামাকের কারণে, তাদের একটা কেমিক্যাল রিয়াকশন দেখা দেয়। তাদের অনেকের মাথা প্রচণ্ডভাবে চক্কর দিতে শুরু করে, কারণ আমাদের জিভ ইমিডিয়েটলি কেমিক্যালটাকে অ্যাবজর্ব করতে পারে এবং সেটা আমাদের নার্ভাস সিস্টেমে খুব দ্রুত চলে যায়। মনে করুন যে আপনি যদি বুকে ব্যথার জন্য নাইট্রোগ্লিসারিনটা জিভের নিচে নেন, তাহলে হবে কি, যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন যে আপনার ব্লাড প্রেশার বাড়া শুরু হয়ে গেছে। কারণ যখন, আমার জানা মতো আর কি, যদি হার্টের সমস্যা দেখা দেয় তো ওই সময় ইমিডিয়েটলি ব্লাড প্রেশার বাড়াতে হয়, আমার যেটা ধারণা আর কি। এই জন্য নাইট্রোগ্লিসারিনটা যখন আমরা জিভের নিচে দিই তখন ওইটা ইমিডিয়েটলি কাজ করে। তো পানের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। অনেক সময় এরকম হয় যে পানগুলো খেলে এরকম প্রচণ্ডভাবে ঘাম দেয় লোকজনের। তাকেও ঘাম দিল এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন প্রায় অলমোস্ট। তারপরে তিনি নিজের বাসাতে ফিরে এসছেন। রাতে শুয়ে আছেন, মাগরিবের পরে তিনি শুয়ে আছেন রাতেবেলা। তো তখন ওইখানে ইলেকট্রিসিটি ছিল না, মোটেই ছিল না। তো হারিকেন জ্বলছে, হঠাৎ তিনি আচমকা তার পেটের মধ্যে প্রচণ্ডভাবে ব্যথা শুরু করে। মনে হচ্ছে তার পেটে নাড়িভুড়িতে গিট পড়ে গেছে এবং তিনি খুব খুব বিশ্রীভাবে বমি করতে শুরু করেন। বমি করার এক পর্যায়ে হয় কি, যে যখন আপনার সিভিয়ার বমি হয়, আপনার পেটের রসটা পর্যন্ত বেরোয় আসে, মানে যেটা ওই অ্যাসিডগুলো, এবং এটা আপনার গলা জ্বালাতে শুরু করে, নাক মুখ জ্বালাতে শুরু করে এবং এটা প্রচণ্ড দুর্গন্ধমুখ। তো এই অবস্থাটা যখন হয়, এই পেটের রস বের হয়ে আসার মতো অবস্থা যখন হয়, তিনি শুধু এটুকু বলছিলেন যে তার পেট, মানে তিনি বমি করে ফেলেছেন, আর কিচ্ছু বের হবে না, তবুও বমির চাপ আসছে। এবং যখন এইভাবে বমির চাপ আসতে শুরু করে, বমি আসছে না, আপনার গলা থেকে শুরু করে অন্য সমস্ত পেশি নার্ভের উপরে প্রচণ্ড জোর দিতে শুরু করে। ওই সময় আপনার স্ট্রোকও হতে পারে, ব্রেনে স্ট্রোক পর্যন্ত হতে পারে। তো তার এই অবস্থা হয় যে তার কপাল, মাথা যেন ফেটে ছুটে যাবে, মানে ছিটকে যাবে এদিক ওদিক। সেই দিন তিনি কোনো রকম পার করলেও রাতেরবেলা একজন সন্দেহবশত বলল কি, ওকে মনে হয় ভান্টার মারছে। আচ্ছা, কীভাবে, কেন? কারণ সবারই মোটামুটি ধারণা তার তো একটা পক্ষের সাথে শত্রুতা চলছে, এবং এই ধরনের বমি বা এইভাবে যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, গ্রামের মানুষ আগে হাওয়া বাতাসের কথা চিন্তা করে বা জাদুবান কুফুরি। তো যিনি এই সাজেশনটা দিল যে মনে হয় ওকে জাদুবান কুফুরি করেছে, তো তখন রাত 11:30টার দিকে, মানে একেবারে মধ্যরাতের দিকে, গ্রামের একজন কবিরাজকে নিয়ে আসা হয় পার্শ্ববর্তী গ্রাম থেকে, একেবারে জোর করিয়ে আনা হয় তাকে। এদিকে এই লোক তো বমি করতে করতে তার অবস্থা খুব খারাপ। যখন কবিরাজ আসে, কবিরাজ তার সাথে করে কোন একটা স্পেসিফিক গাছের পাতা নিয়ে আসেন। হারিকেনটা রাখা হয় টেবিলের উপরে, যে হারিকেনের আলোটা ওনার চেহারার উপরে পড়ছিল, এবং কবিরাজ তার চেহারা দেখে বলছিল যে একে বান মারছে। সরাসরি উনি বলে দিল যে একে বান মারছে। এখন কিভাবে এটা প্রমাণ? উনি বললেন যে দেখো, তখন শুধুমাত্র গায়ে লুঙ্গি পরা ছিল আলামী সাহেব, সেন্সলেস। ওনার চেহারাটা একটু বড়, ফেসটা একটু বড়, উনি লম্বা চড়া মানুষ। যখনই ওই পাতাটা ওনার গলায় লাগানো হলো না, ওনার গলাটা, লোকজন সবাই দেখছিল যে ওনার গলাটা হঠাৎ মনে হলো যেন আরো ফুলে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হলো যেন এক গাদা চাপ তার গলার ভেতরে কোনো দিক থেকে আসছে, যে গলাটার আয়তন একটু বেড়ে গেছে, অস্বাভাবিক লাগছিল। তার ওই পাতাটা যখন টেনে টেনে বুক থেকে একেবারে পেটের নাভি পর্যন্ত নিয়ে গেছে, পেটের নাভি থেকে একটা হিট, একটা গরম ভাব এই ব্যক্তি পাচ্ছিলেন, মানে যে সেই কবিরাজ যিনি পাতাটা ব্যবহার করছিলেন। তখন অনেকে হাত দিল, তারাও দেখলো যে তার নাভি থেকে প্রচণ্ড রকম উত্তাপ বেরো আসছে। তো কবিরাজের কথা অনুযায়ী কিছু চিকিৎসা করা হলো, এবং চিকিৎসা করার পরে সকালবেলা মোটামুটি তার ঘুম ভাঙে আলামিন সাহেবের। কিন্তু এই ব্যক্তি এটা মানতে রাজি না যে তাকে জাদু বা কুফরি কোনো কিছু করা হয়েছে। তার কাছে এরকম যে তার প্রচণ্ড বমি হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, তিনি ঘুমিয়ে গেছেন, এইটুকুই তার হিসাব, অন্য কোনো হিসাব নেই। এখন কয়েকদিন পরে উনি রাতের বেলা বাড়ি আসবেন,
উনি বাড়ি আসবেন রাতের বেলা, সাইকেল চালিয়ে আসছেন। ওই অন্ধকারের মধ্যে উনি কীভাবে সাইকেল চালাচ্ছিলেন, সাথে টর্চ ছিল কিনা এটা আমি এই মুহূর্তে জানি না। তিনি যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তাটা দুইটা চরের মাঝখান দিয়ে যাচ্ছিল রাস্তাটা, এবং এই রাস্তাটা ঠিক দুইটা চর এসে শেষ হবে, সাদা সাদা গাছপালা শুরু হয়ে যাবে। এবং কথিত আছে কি যে আশপাশে যে জঙ্গলগুলো রয়েছে এই সমস্ত জঙ্গলগুলোতে ভূত প্রেত থাকে, পিচাস থাকে কথিত। তো তিনি খুবই স্বাভাবিকভাবে তিনি সূরা কেরাত পারতেন, তিনি সূরা কেরাত পড়তে পড়তে খুব সুন্দরভাবে তার সাইকেল চালিয়ে আসছিলেন। তার বাড়িতে ঢোকার পূর্বে একটা বড় রকমের জমিন রয়েছে, রাস্তাটা জমির মাঝখান দিয়ে গিয়েছে। ওই বড় রকমের জমিতে মানে মাঠের মতো জায়গাটাতে ছেলেপেলারা খেলাধুলা করে, রাস্তাটা মাঝখান দিয়ে গিয়েছে, কোনাকুনি মাঝখান দিয়ে। তিনি ওই মাঠ পার হতে যাবেন, মাঠ পার হয়ে যখন রাস্তার মধ্যেই উঠবেন, আবার একেবারে মাঠ এবং রাস্তার জয়েন্টে তিনি দেখতে পাবেন যে মাটির কলস রাখা, এবং মাটির কলস রাখা এবং চারপাশে লাল পাউডার ছিটানো এবং কি কি জানি ছিটানো। এক দফা এটা দেখার পরে না তার শরীরে কাটা দেয়। ওনার কেন জানি মনে হলো কে জানি ওনার পেছনের দিক থেকে সরে গেল মাত্র। তিনি সাথে সাথে পেছনের দিকে ঘুরে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির নাম নিয়ে চিৎকার করলেন। সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির নাম নিলেন, নিয়ে চিৎকার করে ডাক দিলেন তাদেরকে, তোরা কি আমাকে এরকম ভয় দেখানোর চিন্তা ভাবনা করছিস? কিন্তু উনি আবার ওই কলস থেকে একটা শব্দ শুনতে পাচ্ছিল, অদ্ভুত রকমের একটা শব্দ। ওই শব্দটা এরকম মনে হচ্ছিল যেন কোনো কিছু মানে ভেতরে লাফালাফি করছে, লাফালাফি। এই লেবু বা অন্যান্য জিনিসপত্র এগুলো দেখার পরে না ওনার ভালো লাগছিল না জায়গাটা। এখন উনি সাইকেল এই রাস্তা দিয়ে নিবে না, উনি যাচ্ছেন না। বাম দিকে জঙ্গল আছে, জঙ্গলের ভেতর দিয়ে এই যে মানে ঝুপড়ি বন্টন থাকে না, এর ভেতর দিয়ে এখন ওনাকে সাইকেলটা নিতে হবে, কারণ ডান দিক দিয়ে আবার একটা খাল। কিন্তু ওই যে কলসের ভেতরে একটা শব্দ হচ্ছিল না, এই শব্দ হচ্ছিল দেখে একটু খটকা লাগে। তো অবচেতন মনে তিনি কেন জানি চাইলেন তিনি একটু ভেতরে দেখবেন। তো তার সাথে কোন লাইটের সোর্স ছিল এটা আমি এখনো জানি না, কিন্তু তিনি যখন ওই কলসের ভেতর দিকে তাকান, তিনি কলসের ভেতরে একটা কাটা মাথা দেখতে পান, মানুষের কাটা মাথা, এবং চেহারাটার মধ্যে পুকুরের তলদেশের যে কালশিটে মাটি থাকে না, এই মাটিটা লাগানো, এবং তার সাথে সেই কাটা মাথার চোখাচোখে পর্যন্ত হয়। ওই কাটা মাথা কলসের ভিতরে যেটাকে ঢোকানো কোনো মতেই সম্ভব না, সেই কাটা মাথা কলসের ভেতর থেকে দুই পলক চোখ টিপো মারে তাকে। উনি সেখান থেকে ভোদর দেন, তিনি চিৎকার করতে করতে ভোদর দেন। এবং এই যে আশপাশের জঙ্গল ঘেরা যে এলাকাটা না, এটার মধ্যে শুধুমাত্র দুইটা গৃহস্থ ছিল, দুইটা গৃহস্থ। এবং এই দুইটা গৃহস্থ, একজন ব্যক্তি যখন চিৎকার শুনতে পায়, বাড়ি থেকে লোকজন বের হয়, এবং তিনি ওই মোটামুটি ওই ঝাউবন কাটা বন এগুলো পার করে ওই গৃহস্থ বাড়িতে এসেই পড়ে। তো ওই গৃহস্থ বাড়িতে এসেই পড়ে তিনি, এবং লোকজন তাকে উদ্ধার করে। সেখানে তার শরীরে বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল, এবং তিনি হাঁপিয়ে হাঁপিয়ে বলছিলেন যে তিনি ওই জায়গায় মাটি কলসের ভিতরে কাটা মাথা দেখছেন। গ্রামের লোক কিন্তু সবাই আবার সাহসী না, সবাই কিন্তু সাহসী না যে দৌড় দিয়ে যে দেখে আসবে যে জায়গায় কাটা মাথা আছে কিনা কলসের ভেতরে। তারা কেউ বের হয়নি, বরঞ্চ তাকে এগিয়ে দেওয়া হয় তার বাড়ি পর্যন্ত, এবং তার বাড়ি থেকে লোকজন আসতে চাইলেও তিনি সেই লোকজনকেও আসতে দেননি, কারণ তার সাইকেলটা কিন্তু সেখানে পড়া। এবং সকালবেলা না গ্রামের লোকজনও দেখে যে ওই মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা গিয়েছিল, মাঠের জয়েন্টের মাঝখান দিয়ে, তো এই রাস্তার মধ্যে একটা সাইকেল পড়া এবং একটা কলসও রাখা, কিন্তু আজকে কলসটা ভাঙা। সকাল হলো, ভোর হলো, একেবারে ভোরবেলায়, টাটকা ভোর, এটা কিন্তু একেবারে টাটকা ভোর। আলো ফুটেছে এরকম, সূর্য পুরোপুরি উঠেছে এরকম না, এই টাটকা ভোরে তিনি এবং তার বাড়ির লোকজন মিলে সেই জায়গায় যে পৌঁছে যান, এবং এর আগে বেশ কয়েকজন লোক দেখেছে, এবার তারাও দেখতে পান কলসটা ভাঙা।
আশপাশে অনেকগুলো লাল সিঁদুরের ছিটা, সাইকেলটা যেমনটা তেমনই পড়ে আছে। এবার ওনাকে আসলে সবাই বলতে থাকে যে আপনারা প্রোটেকশন নিন, নইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে ওরা। তো গ্রামের লোকজন না কানাকানিতে কথা এদিক থেকে ওদিকে ছড়াতে সময় লাগে না, ছড়িয়ে যায় কথা। মানুষজন জানতে পারে যে আলামিনকে ক্ষতি করার জন্য লোকজন চেষ্টা করছে কোনোভাবে। তো আলামিন তিনি রাত্রেবেলাও রাস্তাঘাটে বের হওয়া আপাতত বন্ধ করে দিলেন পরিবারের খাতিরে, কারণ পরিবার চাচ্ছিল না, এবং তার স্ত্রী তার সন্তানেরা ব্যাপারটাকে খুবই খুবই গুরুত্বভাবে নিচ্ছিল। সন্তান ছোট হলেও সব স্ত্রী তো এটাকে ছেড়ে দিবে না, কোনো স্ত্রী ছাড়বে না। এখন আরও একজন লোককে খবর দিয়ে আনা হয়, কারণ এত বড় একটা ঘটনা, এটা কিন্তু ছোটোখাটো ঘটনা না। সেই লোককে খবর দিয়ে আনা হয়, এবং আনানোর পরে তিনি যখন পুরো ব্যাপারটাকে দেখলেন, তিনি সাজেশন করলেন বাটি চালান দেবার। আমরা তো বিভিন্নভাবে জানি বাটি চালানোর কথা, বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে বিভিন্ন রিচুয়াল ফলো করে বাটি চালান দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে কখনো এটা করিনি, এবং আমি জানি না এটার প্রসেস কীরকম। মানুষের কাছ থেকে মাঝে মাঝে দেখি, মানুষকে করতে দেখি, এইটুকুই। তো তিনি যখন সাজেশন দিলেন বাটি চালান দিয়ে দেখার জন্য যে দুনিয়াতে কোথায় কোথায় ক্ষতি থাকে সেটা বাটি চালানোর মাধ্যমে জানা যায়। এখন যদি এই গ্রামে যেই কোনো জায়গায় যদি তাবিজ পুঁতে থাকে, সুতা পুঁতে থাকে, জুতার জুতোর অংশ অনেক সময় নেয় তারা, তারপরে অনেক সময় মাটির যে চুলার ভেতরে তারা তাবিজ রাখে। তো কোথায় রেখেছে সেটা বাটি চালানোর মাধ্যমে জানা সম্ভব। ঠিক আছে, ভালো কথা, কিন্তু তিনি তাদের সায় দিলেন না। তার এগুলো বোগাস মনে হয়, তার কাছে একটু অবিশ্বাস্য লাগে। ঘটনা যে তিনি বিশ্বাস করেন না তা না, কিন্তু পুরো ঘটনাটা বা পুরো প্রক্রিয়াতে তার কেন যেন একটু ভরসা কমই ছিল। তো তিনি না করলেন। 2-3 দিন পরে ঘটনা, তিনি খুব দূরে গিয়েছেন একটা বিশেষ কাজে, সেখান থেকে তাকে ফিরতে হবে, এবং যে এলাকাতে তিনি ফিরছিলেন সেই এলাকাতে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তাটা বা পিচ ঢালাই দেওয়া রাস্তা। তিনি খুব আরামসে সাইকেল চালিয়ে আসছেন, তার হাতের ডান দিকে একটা পুকুর ছিল। তিনি সেখানে থামেন, পুকুরে শান বাঁধানো সিঁড়িঘাট ছিল। তো তিনি ঠিক করেছেন যে তিনি এইখানে নামাজ পড়ে নেবেন। তার কেন জানি মনে হলো যে তিনি এখানে নামাজ পড়ে নেবেন। তো তিনি অদ্ভুতভাবে এই সারের নামাজের সময় হয়নি তখনও, তিনি এই সিঁড়ির গোড়াতে নামলেন, এখানে ওযু করলেন এবং এখানে নামাজ পড়লেন। যতক্ষণ থেকে নামাজ পড়ছিলেন ততক্ষণ তার কেন জানি মনে হচ্ছিল তার পিঠের পেছনের দিক থেকে কে জানি তার প্রতি একেবারে এমন একটা নজর রেখেছে। সেই নজরটা একেবারে কুনজর, গায়ে কাটা দেওয়ার মতো কুনজর একটা নজর তিনি অনুভব করছিলেন তার পিঠের পেছনে। তো তিনি তার নামাজ শেষ করার পরে তিনি যখন তার সাইকেলে উঠলেন, সাইকেল চালাচ্ছেন তিনি, সাইকেল ধীরে 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 ভার হয়ে আসছে। এটা এমনও হতে পারে যে অনেক সময় যে টায়ারে হাওয়া নাও থাকতে পারে। 2টা টায়ারই দেখলেন সব টায়ার ঠিক। সাইকেল চালাচ্ছেন কিন্তু তার শ্বাস এবং প্রশ্বাস যেন আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অনেক বেশি ভার নিয়ে তার সাইকেলটা চলছে, এবং অনেক বেশি ভার তিনি তার নিজের সাথে টানছেন। একটা সময় তার এরকম মনে হয় যে তার সাইকেলের পেছনে না একটা ছায়ার মতো কি জানি দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে তার পেছনে, এবং তার হাতে একটা কি জানি, তার কেন জানি মনে হলো যে সেই ছায়ার হাতে একটা দাই রাখা, দা বটি না, তার এটা মনে হলো ছায়াটার, কারণ তিনি এই সাইকেল চালাতে চালাতে বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন। তিনি যখন ওই পাকা রাস্তা এবং ওই পিচ ঢালাই দেওয়া রাস্তাটা পার করে চরের রাস্তায় নামলেন, যে রাস্তা দিয়ে তিনি এখন আবার একটা হাইওয়েতে যে উঠবেন, তো এই চরের রাস্তা তিনি যখন নামলেন, এই চরের রাস্তা দিয়ে যাচ্ছেন না তিনি ওই নামার সময় তার নজরে পড়ল আকাশে তো আজকে একেবারে চাঁদ পুরোপুরি ধবধবে সাদা, চারপাশ দেখা যাচ্ছে সবকিছু। কে জানি বসা, 2 চরের মাঝখানে রাস্তার মধ্যে কে জানি বসা,
যত কাছে এগুচ্ছেন তত তিনি বুঝতে পারছেন যে সেটা একটা কলসি রাখা এবং একজন মহিলা মানুষ সেখানে বসা। যত কাছে এগুচ্ছেন তত তিনি বুঝতে পারছেন, এবং যখনই ঠিক তাদেরকে ক্রস করবেন ওই মহিলা তাকে বলে যে থাম, তো তিনি থামলেন। তখন যে মহিলা একেবারে ভারী গলায় তাকে বলেছিল থাম, তার গলার যেন রীতিমতো বদলে একেবারে পিচাসের মতো হয়ে গেল। একেবারে গিলগিল গিলগিল করে হাসতে হাসতে সে বলছিল, আচ্ছা যখন থেমে গেছিস আয়, তোর গলাটা কেটে কলসের মধ্যে ঢুকিয়ে আমি চলে যাই। তিনি পেছনে এক দফা তাকালেন, যে বসা ছিল সে উঠে দাঁড়িয়েছে কখন সেটা তিনি টের পেলেন না। আর সে যে উঠে দাঁড়ানোর পরে কতক্ষণে তার কাছে এসেছে, কতক্ষণে তার কাছে চলে এসেছে এটাও তিনি টের পেলেন না। সব কিছু যেন ম্যাজিকের মতো মনে হলো। এবং সে বিশ্রী দেখতে মহিলা তাকে প্রায় ধরে ফেলেছিল। তখন তিনি কিভাবে যেন সাইকেলে টান দিলেন এবং সাথে সাথেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিলেন। যেই মুহূর্তে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিলেন, ওই মুহূর্তে মহিলা তার মাথার চুলগুলো একেবারে এলোমেলো করে এরকম পাগল যেরকম ডানে বায়ে ঝাঁকাতে শুরু করে না, ভয়ঙ্কর ভাবে সে তার মাথার চুলগুলো এলোমেলো করে ডানে বায়ে মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ডানে বায়ে সমানে দোলাচ্ছে। মাথার চুলগুলো দেখলে প্রচন্ড ভয় লাগবে যে কোনো ব্যক্তির। তিনি তারপরও সাইকেল টেনে যাওয়ার চেষ্টা করছেন, আর পেছনের দিকে তাকাচ্ছেন না। কিন্তু তিনি যত জোরে সাইকেল চালাচ্ছেন তত তার পেছন থেকে ভারী পায়ের শব্দ ভেসে আসছে। কে যেন দৌড়ে দৌড়ে তার পেছনের দিকে আসার চেষ্টা করছে, মানে তিনি সেটা টের পাচ্ছেন। এবং এই অবস্থায় তিনি কিভাবে যেন যুদ্ধ করতে করতে বাড়িতে ফিরে আসেন। একেবারে যুদ্ধ করতে করতে তিনি তার নিজের বাড়িতে ফিরে আসেন। যখন তিনি তার বাড়ি উঠেন পুরো শরীরটা তার একেবারে নিস্তেজ হয়ে পড়ে যায়। কারণ তার সাইকেলের যে ওজনটা ছিল, এই ওজনটাই তো তিনি এতক্ষণ পর্যন্ত টেনে এনেছেন। তো যখন তিনি অজ্ঞান হয়ে যান, মানুষজন ধরে নিল যে তাবিজের কারণে সে অজ্ঞান হয়ে গেছেন। কিন্তু যখন হুঁশ ফেরার পরপরে তিনি বললেন যে তিনি ওই জায়গায় চরের ওইখানে তাকে এক মহিলা হামলা করেছিল, এক ভয়ঙ্কর দর্শন মহিলা তাকে হামলা করেছিল এবং সে কলসের ভিতরে তার কাটা মাথা রাখতে চেয়েছিল। এবার ডেকে আনা হলো সেই কবিরাজকে, কারণ এটা একটা সমাধান প্রয়োজন। কারণ আলামিন সাহেব তো এইভাবে ভুগতে পারেন না। কিন্তু সেই কবিরাজের আবার একটা একরকমের শর্ত ছিল, অথবা একটা রিচুয়ালের ব্যাপার ছিল। কবিরাজ ছিলেন সনাতন ধর্মাবলম্বী, এবং কবিরাজের কথা অনুযায়ী কবিরাজের সাথে যখন তাদের কথা হয়, কবিরাজ তাদেরকে বলেছিল এই যে বাটি চালান সে দিবে, এই বাটি চালানোর মধ্যে বলি দেওয়া রক্ত রাখতে হবে, বলি দেওয়া রক্ত রাখতে হবে। অন্যান্য সময় হয় কি যে বাটি চালানের লোকেরা বাটি ধরে রাখে, বাটি ধরে রাখার পরে নাকি বাটিরা নিচ থেকেই নড়াচড়া করে, জায়গায় যে পৌঁছে যায়। কিন্তু এইখানে ভিন্নতা এটাই ছিল, কোনো হাত দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। চোখের সামনে বলি দেওয়ার রক্ত যখন ওই বাটির উপরে দিয়ে দেওয়া হবে, এবং যখন সে মন্ত্র হোক বা যেটাই হোক সেটা যখন পাঠ করা হবে, এইখানে যে শক্তিটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এইটাই তখন এই বাটিকে চালিয়ে নিয়ে যাবে। এবং যেইখানে ক্ষতিগুলো পুঁতে রাখা হয়েছে বা যেইখানে ক্ষতিগুলো আছে সেইখান থেকে এই ক্ষতিগুলোকে উদ্ধার করা হবে। এবং এই প্রশ্নে একজন বান্ধব রাজি না, বলিতে প্রশ্নই আসে না। একজন মুসলমান কোনো মতে বলিতে রাজি হতে পারে না। সেই বলিটা যদি একটা লেবুরও হয় তাতেও একজন মুসলমান রাজি হবে না, কারণ আমাদের আকিদা ভিন্ন, আমরা এক আল্লাহ বিশ্বাস করি। তো কবিরাজের এই কথা শোনার পরে তারা তো করবে না, তো কবিরাজের কাছে আর অপশন নেই। তখন কবিরাজ ফিরে যায় তার নিজের কাজে। কবিরাজ যেদিন ফিরে যায় সেদিন রাতের বেলার ঘটনা। সবাই মোটামুটি ঘুমিয়ে আছে, একেবারে তারা ঘুমিয়ে যায়। ঈশায় নামাজের পরপরই প্রত্যেকটা লোক ঘুমিয়ে যেত, এবং এই নামাজের পরে যখন তারা সবাই ঘুমিয়ে পড়ল, তাদের যে বেড়া, তাদের টিনের বেড়া ছিল, ওই টিনের বেড়াতে কে জানি লাঠি দিয়ে একেবারে সাঁই 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 করে টান দিল, এবং ওই টানা না বিশ্রীভাবে শব্দ হলো, বিকট আর বিশ্রীভাবে শব্দ হলো, যেভাবে শব্দগুলো হয়।
এবং ওই শব্দ হওয়ার পরেই তিনি নিজের জেগে ওঠেন। কিন্তু তিনি খেয়াল করলেন যে তার ছেলে মেয়ে কেউই জাগে নাই, এমনকি তার স্ত্রী পর্যন্ত জাগেনি যে তার পাশে। তো তিনি আবারও শব্দটা শুনতে পেলেন, টিনের মধ্যে টান দেওয়ার শব্দ, লাঠি দিয়ে। তিনি জিজ্ঞেস করলেন কে, এবং তার স্ত্রীকে জাগানোর চেষ্টা করছেন। তো যে টিনের বাইরে আছে না, সেইখান থেকে তাকে ডাকছে এবং কলহসের একটা শব্দ হচ্ছে, এবং তাকে এই কথাটাই বললো বা এই বাক্যটাই বলল, এই কলস তোর মাথা খোঁজে, কলসি তোর মাথা খোঁজে, তুই বাইরে আয়, তোর মাথাটা কলসিরে দিয়ে দে, কলসি তোর মাথা খোঁজে, তোর মাথা কলসিরে দিয়ে দে। রাতের ওই ঘটনা কিন্তু তিনি কাউকে বলেননি। একজন পুরুষ মানুষ যেরকম হয়, এবং তিনি যেহেতু পরিবারের কর্তা, পরিবার তো এমনিতেই ভীতু, আনুষাঙ্গিক অনেকগুলো ব্যাপার কিন্তু রয়ে গেছে, তাই না? তো তিনি কাউকে কিছু বলেননি। 2 কি 3 দিন পরে ওনার যে কর্মস্থল, মানে সাব রেজিস্ট্রি অফিসের আশপাশে যে জায়গায় তিনি বসতেন, তার সেইখানে কাজ পড়ে, এবং সেই কাজ করতে যেয়ে তার কাজ শেষ হতে সময় লেগে যায় প্রায় বিকাল 5টা বা 5:30। ওনার সাইকেল চালিয়ে ওনার কর্মস্থলে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতো, এবং আসতেও 1.5 ঘন্টার মতো সময় লাগতো। তিনি তার কর্মস্থল থেকে যখন রওনা দেন, ততক্ষণ একেবারে অন্ধকার নেমে এসছে। রাস্তায় যখন তিনি আসছেন, বাড়িঘর পার হচ্ছে, মূলত তাদের যে সেই সদরের যেই বড় পাকা হাইওয়েগুলো থাকে, ওই হাইওয়ে থেকে যখন তিনি তাদের ইউনিয়নের রাস্তা ধরে তাদের গ্রামের দিকে সাইকেল চালিয়ে আসছিলেন, একটা জায়গা পরে, ওই জায়গাটা হচ্ছে কিসের জন্য একটা কালভার্ট, ওই নাম জায়গাটার। ওই কালভার্টটা তিনি যখন পার হতে যাবেন, তার সাইকেলের চেন ছিঁড়ে যায়। যখন সাইকেলের চেন ছিঁড়ে যায়, তখন কিন্তু আর কোনো অপশন থাকে না ওনার হাতে যে তিনি সাইকেল মেরামত করে আসবেন, কারণ প্রায় আরও 8 ঘন্টা হাঁটার পরেই কিছু দোকানপাট তিনি পাবেন। মানে এই পুরো রাস্তাটা আশপাশে অন্য কোনো জায়গার লোকজন পাবেন না। তিনি ওই রাস্তা ধরে আসছেন, এবং এই যে পথ, এই পথে কিন্তু আপনি বড়জোর একটা রিক্সা বা একটা ভ্যান নিয়ে যেতে পারবেন। এই পথগুলো কিন্তু বড় বড় কোনো পথ না, বা বড় চওড়া পথ না। ঘটনা তো সেই 2005-6 সালের। তিনি আসছেন, রাস্তার 2 পাশে ধান ক্ষেত, এবং তার কেন জানি মনে হচ্ছিল যে তার পেছনে কে যেন হাঁটছে। তার হাতে টর্চ বা যেটাই থাকুক না কেন, সেটা তিনি ব্যবহার করছিলেন, এবং তার শরীর না গায়ে কাটা দিচ্ছিল। এই যে সাইকেলটা তিনি ধরে যাচ্ছেন, এই সাইকেলটাই তার কেন জানি মনে হচ্ছিল হঠাৎ ভারবার। তিনি আপন মনে গুনগুন না, আসলে একটু জোরে জোরে নিজের ভয় কাটানোর জন্যই দেশীয় যে গান থাকে সেই গান গাইছিলেন। একটা সময় তিনি খেয়াল করলেন, তিনি যে দেশীয় গানটা গাইছেন, এই দেশীয় গানটা একটা ভয়ঙ্কর গলা ওনার সাথেও গাইছে। এটা এমন একটা অবস্থা যেন উনি যে কথাটা বলছে, যে গানটা গাইছে, একই গান, একই সময়, একইভাবে, একই সিঙ্ক হয়ে ওনার কানে ভেসে আসছে। সেটা হচ্ছে একটা শয়তানি গলার গান, মোটা একটা বিশ্রী গলা। বুকের মধ্যে যখন ধরাস করে ওঠে উনি ওনার গানটা থামিয়ে দেন। হঠাৎ তার ব্ল্যাকআউটের মতো কন্ডিশন হয়, প্রচণ্ড রকমের তার খারাপ লাগতে শুরু করে। তিনি বসে পড়েন, সাইকেলটা তার গায়ের উপরে পড়ে যায়। তিনি কাঁপছিলেন ভয়ে, আতঙ্কে। এই হঠাৎ যখন তার মাথার মধ্যে ঢুকলো এই শয়তানের মতো গান গাইকে, মানে তার সাথে এরকম অদ্ভুত গলা তো তিনি কখনো শুনেননি। তিনি এদিক ওদিক চিৎকার করে লোকজনকে ডাক দিলেন সম্ভবত, কিন্তু লোকজন তার ডাকে সাড়া দেওয়ার মতো আশপাশে ছিল না। এই মুহূর্তে তিনি চাইলে পেছনের দিকে যেতে পারেন, মানে সদরের যে রাস্তাটা সেদিকে যেতে পারেন, সেইটাও গেলেও তার জন্য কম করে হলো আধা ঘন্টার মতো হেঁটে তাকে যেতেই হবে। তিনি সাইকেল চালিয়ে যেতে পারবেন না। কি কতখানি সময় গেল সেটা তো মনে নেই, কারণ তিনি একেবারে একটা ঘুম দিয়ে উঠেছেন এরকম মনে হলো তার। এবং তখন চাঁদ মাত্রই উঠেছে,
ছাদ মাত্রই আকাশে উঠেছে। অর্থাৎ ধারণা করা যেতে পারে তিনি প্রায় ঘন্টাখানেক কাটিয়ে ফেলেছেন, ঘন্টা 2 অথবা ঘন্টা 2.5 মতো। কারণ যেই সময় তিনি এই সাইকেল চালিয়ে নেমেছিলেন ওই সময় কিন্তু অন্ধকার, এবং একটা আন্দাজ থাকে মানুষের চাঁদের গতিবিধির, গ্রামের মানুষের, সেই সময়কার মানুষের। ততক্ষণ ওই সময়টুকু দেখে আন্দাজ করতে পারছিলেন যে প্রায় 9টা বা 8:30 বেজে গেছে। এই পুরোটা সময় তার কোনো কিছু মনে নেই। তিনি কিন্তু একেবারে যে ওই রাস্তার মধ্যে সেন্সলেস ছিলেন, মানে ঘুমিয়ে গিয়েছিলেন আতঙ্কে। উঠলেন, চারপাশ তাকালেন, একটু ক্লান্ত লাগছিল, তারপরও তিনি তো সাইকেলটা নিয়ে আবার হাঁটতে শুরু করেন। মানে এবার যখন তিনি হাঁটছেন তার কেন জানি মনে হচ্ছে তার শরীর থেকে না মানে শক্তি শুষে নিয়ে যাচ্ছে কে জানি। বেশি না, 10-12 কদমই দিতে পেরেছে, এর বেশি দিতে পারেনি। এর বেশি দিতে পারেনি। সাইকেলটা স্ট্যান্ডও করতে পারেননি। সাইকেলটাকে অপোজিটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে আবার রাস্তার উপরে বসে পড়লেন। যখন রাস্তার উপর দিয়ে বসে পড়লেন, অপোজিট সাইড মানে এই মতো তার মুখোমুখি যে ধান ক্ষেতটা নিচের দিকে রাস্তার নিচে, ওই ধান ক্ষেত বেয়ে একটা মহিলাকে তিনি আসতে দেখেন, কলসি তার কোমরে, এবং গ্রাম্য মহিলার মতো। যে কলসি তার মানে কোমরে, তিনি খুব স্বাভাবিকভাবে হেঁটে অন্যদিকে চলে যান। তাকে দেখে প্রথমে তিনি ভয় পান, কিন্তু অন্যদিকে যেতে দেখে তখন তার মনে হলো যে না, মানুষ। তো ভয়টা কেটে যেতেই মানে ওই ভয়ে ভয়ে গলার মধ্যেই তিনি তাকে ডাক দেন, যখন তার মনে হলো যে না এটা মানুষ, কারণ তার দিকে না আসে সে অন্যদিকে চলে যাচ্ছিল। যখন বেশ কয়েকবার ডাক দিল তো পেছনের দিক থেকে ওই মহিলা তাদের গ্রাম্য ভাষায় উত্তর দিল, মানে কি। তো তিনি মানে যখন ওই যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আতঙ্কে, তো ওইখান থেকে ওই মহিলা একটু রুডভাবে তার সাথে কথা বলে। বোঝা যাচ্ছে যে সে মানুষ। তো তারপরও তিনি ওই মুখ দিয়ে ঠিকভাবে কথা বলতে পারছিলেন না দেখে ধীরে ধীরে মহিলা তার দিকে এগিয়ে আসে। একটু দূরত্ব বজায় রেখে মহিলা তাকে জিজ্ঞেস করে, আপনার ঘটনা কি, আপনি এখানে পড়ে আছেন কেন, মানে তাদের গ্রাম্য ভাষায়। তো তিনি যখন ওই মুখ দিয়ে ঠিকভাবে কথা বলতে পারছেন না, তো মহিলা কি মনে করে তার কলসটা নিয়ে তার কাছে আসে এবং তাকে বলে যে পানি দিবে, মানে পানি খাবে। লোক বললো যে মানে হাত আগিয়ে দিল পানি খাওয়ার মতো করে আর কি, 2 হাত। তো তার কলস থেকে সেই মহিলা তাকে পানি দিচ্ছে এবং তিনি পানি খাচ্ছেন। পানি যখন তার মুখের মধ্যে গেল তখন তার পানির স্বাদটা কেমন জানি মনে হলো, কিন্তু প্রচণ্ড তৃষ্ণা, তো তিনি পানি খাচ্ছেন। ওই সময় হঠাৎ তার খেয়াল হলো মানে চেহারাটা ওনার মহিলার দিকে, মানে ওনার চোখটা বললো মহিলার চেহারার উপরে, এবং এই যে চাঁদের আলোটা এখন মানে প্রায় যদি আমরা হিসাব করি প্রায় 1 হাত উচ্চতায় রয়েছে মাটি থেকে, ওই মানে একটা ভিউ পয়েন্ট থেকে। ওই আলোতে তিনি দেখতে পাচ্ছেন মহিলার মানে বুকের ছাতিটা, সে জায়গায় কোনো মাংস বা কোনো কাপড় নেই, হাড্ডি, বুকের ছাতিটা দেখা যায়, এবং তার মুখের এক পাশ ঝলসে হাড় বের হয়ে আছে, এবং সেইখান থেকে কেমন জানি মাংসের তলা। তো মহিলা মনে হলো ওনাকে দেখে ভেচকে দিয়েছে একদম, মানে যখন মহিলা বুঝতে পারলো যে আলামিন তার রূপ ধরতে পেরেছে, তো মহিলার সাথে সাথেই হ্যাঁ 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 করে আসতে শুরু করে, কলস ফেলে দিয়ে। আর আলামিন সাহেব দেখেন তার হাতে পানির বদলে কি জানি দেখা যায়, মানে চাঁদের আলোতে লাল রং তো বোঝা জানি, মানে একটা মেরুনের মতো লাগে তার কাছে। আর মুখের মধ্যে কেমন যেন একটা লোহার মতো স্বাদ। ওই মহিলা তাকে দেখে ভেচকি দিয়ে সমানে হাসছে। তারপরে তাকে বলে, আজকে তোকে পেয়েছি। আলামিন সাহেবের শুধু এটুকু মনে আছে, ওই মহিলা তার উপরে চেপে বসে নিজের গাল থেকে আর কি ওই ঝরে পড়া ওই মাংসটা একটু টেনে নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মুখ চাপিয়ে দিয়ে ধরে বলে, চাবা। আলামিন সাহেবের তখনও মনে আছে তার মুখের মধ্যে কি জানি বিশ্রী একটা ভয়ঙ্কর জিনিস মুখের ভেতরেই নড়াচড়া করছে। তার নাকের ভেতর দিয়ে কি যেন ঢুকলো এবং
তার মনে হলো যেন তার চোখগুলো কেউ যেন একেবারে তুলে ফেলে দিবে এখন। এমন একটা অবস্থায় যখন তিনি অজ্ঞান হয়ে যান, অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে তার মনে আছে সেই মহিলা এবং তার মধ্যে ডিস্টেন্স আধা হাতের কম। সেই মহিলার যে চেহারার অর্ধেক অংশটা যে জ্বলে গিয়ে তখনও গলে গলে পড়ছে, হাড় দেখা যাচ্ছে থুতনির। তার ওই গলে পড়া রক্তগুলো বা মাংসপিণ্ডগুলো তার চেহারার উপরে টপ টপ করে পড়ছিল এবং ভয়ঙ্কর গন্ধ, পচা গন্ধ না, ভয়ঙ্কর গন্ধ। এইটুকুই তার মনে আছে। এরপরে তার হুঁশ ফিরে তার বাড়িতে। মাঝখানে 2 দিন সে অজ্ঞান ছিল। 2 দিন তাকে তাদের গ্রাম্য ডাক্তার এমনকি সদর থেকে ডাক্তার এনে দেখানো হয়েছিল। ডাক্তাররা তাকে দেখে চেক আপ করে দেখলো পালসও ঠিক, মোটামুটি সব ঠিক। তখনও তারা বলল যে কোনো ধরনের সমস্যা হতে পারে, দূরের হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু তাদের পরিবার আগে থেকে যেহেতু হুমকির ব্যাপার ছিল, কিছু ঘটনা ঘটেছিল এবং ওই যে কবিরাজ বলেছিল যে বাটি চালান দিয়ে জানা দরকার যে কোন কোন জায়গায় ক্ষতি করেছে, বিশেষ করে ওই যে কলসের কথা, এই লোকেরাও কিন্তু এখন পর্যন্ত জানে না আলামী সাহেবের সাথে ঘটেছে কি, কারণ তো তিনি তো সেন্সলেস। কিন্তু ওই যে পুরাতন ব্যাপারগুলো যখন মানুষের মাথা থেকে তার যায় না, ওনাকে আসলে কিভাবে উদ্ধার করা হয় সেটা বলি। ওনাকে উদ্ধার করা হয় যখন ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, রাত প্রায় অনেকখানি হয়ে গেছে, তখন ওনার উদ্দেশ্যে 2 জন লোক রওনা দিয়ে এদিকে আসে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা জানে যে তাদের গ্রামের দিকে আসার রাস্তা এটাই, মানে সদরের দিকে যে মেন রোড গিয়েছে, মানে এই একটা রাস্তা দিয়ে তাদের গ্রামের দিকে আসতে হবে। সুতরাং তাদের যে আত্মীয় আলামিন সাহেব, তিনি তার অন্য কোথাও বসে আড্ডা দেবেন না যদি রাস্তায় চেইন বা কোনো সাইকেলে কোনো ক্ষতি হয়ে থাকে। এই সমস্ত বিষয় চিন্তা করে তারা আবার 2টি সাইকেল নিয়ে আসেন এবং তারা এইখানে দূর থেকে লাইট মেরে দেখতে পান যে সাইকেল পরা একটা লোক পরা। আরও দ্রুত আসেন তারা এবং দেখেন যে এখানে এই আলামিন সাহেব সেন্সলেস এবং একজনের পিঠের পিছনে তাকে উঠানো হয়, মানে একজনের সাইকেলে তাকে উঠানো হয় অনেক কষ্ট করে এবং তার সাথে কাপড় দিয়ে বেঁধে 2 জন সাইকেল চালিয়ে চলে আসে। তাই এখন ওই যে সেই পুরাতন ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই এখন ডাক্তারের বদলে কবিরাজের দিকে মানুষ ঝুঁকলো, কারণ তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সে কিন্তু ওই যে মনে আছে তো কলস দেখেছিল মাঠের মাঝখানে রাস্তার একেবারে প্রান্তে, যার মধ্যে ছিল কাটা মাথা। এটা তো বাড়ির লোকজন জেনে গিয়েছিল এবং বাড়ির যত বয়স্ক লোক ছিল তারা সবাই তাকে সাবধান করছিল যে ওই পাড়ার ওই লোকেরা ভালো না, ওরা কিন্তু তোর ক্ষতি করবে, যে তোকে রাস্তায় কিন্তু ক্ষতি করার জন্য, ভয় দেখানোর জন্য পিচাস জিন ভূত ছেড়ে দিছে, এটা তারা বলতো। এবং ঘটনাগুলো তো ঘটেছিল এইখানে, তাই না? এখন বেশ কয়েকজন লোক নিয়ে এনে বিভিন্ন তাবিজ তার গায়ে বাঁধা হয় এবং বিভিন্ন পানি পড়া দেওয়া হয়, কিন্তু তার হুঁশ ফেরে না। এরপরে সেই কবিরাজ যে বলেছিল যে বাটি চালান দিতে হবে ওই বলি দেওয়া রক্ত দিয়ে, তাকে ডেকে আনা হয় এবং সে তাকে দেখার পরে তাকে কি যেন একটা বেঁধে দেয়, কাপড়ের মতো কি যেন একটা বেঁধে দেয় এবং তার নাকের মধ্যে কি যেন একটা লাগিয়ে দেয়, একটু আঠালো টাইপের, তেল আঠালো টাইপের, এবং তিনি বলে দেন যে সন্ধ্যার মধ্যে তার হুঁশ ফিরে আসবে। এখন সন্ধ্যার মধ্যে তার হুঁশ ফিরল, কীভাবে ফিরল এটা তো কেউ জানে না। হুঁশ ফিরল এবং সে এটা বলল সবাইকে। সেখানে সে কবিরাজ উপস্থিত ছিল। মানুষ তাকে খাওয়ানোর আগে, পানি খাওয়ানোর আগে তার কাছ থেকে জানতে চেয়েছে ঘটনা কি, কারণ দেরি করা যাবে না। কবিরাজ যখন তাকে চেক করছিল সেন্সলেস অবস্থায়, যখন কাপড় বাঁধে এবং নাকের মধ্যে যে আঠালো তেলে কি জানি লাগায়, তখন কবিরাজ লক্ষ্য করে যে তার নখগুলো কালো হয়ে আসতে শুরু হচ্ছে, মানে তার নখ, হাতের নখ এবং পায়ের নখে কালো স্পট পড়তে শুরু করেছে। কবিরাজের ধারণা ছিল তাকে একটা বিশেষ ধরনের বান মেরেছে। কি বান এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বান মেরেছে। কবিরাজ এটা আবার সবাইকে সাবধান করে যে সময় নাই, জানা দরকার ঘটনা কি। এখন এই ঘটনা শোনার পরে সবাই এক কথায় রাজি, বাটি চালান দেখ। কিন্তু বাটি চালানোর কথাটা যখন আসলো, মানে এই কবিরাজ বাটি চালান যে দিবে, এটা অ্যাকসেপ্ট করতে পারছিলেন না আলামিন সাহেব, কিন্তু বাকিদের কোনো সমস্যা নেই, কারণ ওই সময় তো মানুষজন একটু
নিয়ম নীতির ব্যাপারে খুব কমই জানতো স্বাভাবিকভাবে, এবং গ্রামে তো কুসংস্কার থাকতোই। গ্রামে যতটুকু ইসলামের ব্যাপারে মানুষ জানতো তার চেয়ে বেশি জানতো এই সমস্ত জিনিসের ব্যাপারে। তখন সে কবিরাজ বলে যে তোমাদের এই বলির ব্যাপার দেখা দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমি বলির রক্ত নিয়ে আসবো। তিনি তখন বলে দেন আলামিন সাহেবকে মানে কি পন্থায় তৈরি করে রাখতে। তিনি রাতে 2:30 কি 3টার দিকে আসবেন, এটা তিনি স্পষ্ট বলে দেন। এই ঘটনা যেটা তারা শুনলেন সেটা হচ্ছে বিকেলের পরে হুশ আসার পরে মাগরিব এবং এশার ওয়াক্তের মধ্যে এই সমস্ত ব্যাপারে ডিসিশন নেওয়া হয়ে গেছে। রাতের 3টা বা 2:30টার দিকে যখন সেই কবিরাজ আসে, ওই কবিরাজ আসার আগে প্রায় 1টা ঘন্টা আলামিন সাহেব অস্থির হয়ে উঠেছিলেন। উনি ওনার স্বভাব বিরুদ্ধ কাজ করতে শুরু করেন। উনি বিছানা থেকে নামেন, একটা শিলপাটা নেন, বাড়িতে যে শিলপাটা থাকে, তিনি বিছানা থেকে নামেন এমনভাবে তিনি হাঁটছেন না, তিনি পায়ের পাতার উপরে ভর দিয়ে বসে বসে হাঁটছেন। তিনি শিলপাটাটা নিয়ে আসেন এবং মাটির মধ্যে ট্যাপ ট্যাপ করতে থাকেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কী করছেন, তখন বলে যে এই জায়গায় আমার নামে তাবিজ করছে, এই যে তাবিজ উদ্ধার করতেছি আমি, এই যে আমার নামে তাবিজ করছে, এই যে আমি তাবিজ উদ্ধার করতেছি। নিজে নিজে বিড়বিড় করে কথা বলছিল যে আয় 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 আমার দিকে আয়, আমাকে ধরার জন্য আসবে আমার দিকে আয়। তারপরে আবার এই কাজও করেন, টিনের বেড়ার একটা কর্নারে যেয়ে তিনি মানে বাচ্চাদের শিশি করাবার জন্য বাবা মারা শব্দ করে না, এরকম তিনি এরকম করতে করতে নিজেই শিশি করে দেন ওই জায়গাতে। শিশি করে দিয়ে একেবারে এমন একটা ঘেরা বানালেন যে এই ঘেরার বাইরে এখন তিনি যাবেন না। এই শিশিটা করার সময় তিনি কিন্তু ওই জায়গার সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন। তিনি একেবারে পাগলের মতো আচরণ করছিলেন তখন। আবার তিনি এই কথাও বলছিলেন অমুকের ঘর থেকে ওই মোরগটা আমাকে এনে দে, আমি মোরগটা খাবো, ওই মোরগটা খাবো আর তোর জামাইকে রেখে চলে যাবো, নিয়ে আয় মোরগটা নিয়ে আয়। আবারও যখন অন্যান্য লোকজন আসলো তাকে দেখার জন্য, যেই আসে তাকে উদ্দেশ্য করে বলে, মানে তার সন্তান হোক বা তার কোনো প্রিয় জিনিস থাকুক, সেটাকে উদ্দেশ্য করে বলতো ওইটাকে সে খেয়ে ফেলবে, ওইটাকে সে যেইখানে পাবে সেইখানে খেয়ে ফেলবে। এই অবস্থাতে কেউ তার কবিরাজের কাছে দৌড় দিয়ে যে খবর দিয়ে আসতে পারবে না, কারণ কবিরাজ তার কাজ করতে গিয়েছে, সে আসবে রাতের 2:30-3টার দিকে, তো আর খবর দিতে পায়নি। এবার যখন কবিরাজ রাতের 2:30-3টার দিকে এলো, সে এমনভাবে এসছে তার কপালে কি জানি লেখা, অদ্ভুত কি জানি লেখা, তার শরীরটা একেবারে উদাম, শুধুমাত্র অল্প একটু কাপড় দিয়ে নিজের কোমরের নিচের অংশটুকু ঢেকে রেখেছে, তার হাত ভর্তি বিভিন্ন রকমের কাপড়ে বাঁধা, তার গলার মধ্যে একটা চেইন যেটা গলা এবং এক পাশ হয়ে আড়াআড়িভাবে গিয়েছে, তার পেটের উপরে 3টা তাবিজ বাঁধা, যে তাবিজগুলো একেবারে তার নাভি বরাবর ছিল। কবিরাজের এই রূপটা দেখলে যে কোনো লোক ভয় পেয়ে যাবে। কবিরাজ তার সাথে করে একটা পুটলি এনেছে, যে পুটলিটা খুব ইজিলি বাঁধা যায়, যে গ্রামে যখন দুপুরে খাবার দেওয়ার জন্য পুটলি বেঁধে খাবার নিয়ে যাওয়া হয় না, ঠিক ওরকম। এবং ওই পুটলিটা যখন আনে, লোকজন কিছু বলার আগেই সে বলে আলামিন কি এই কাজ করেছে, মানে ওই যে ঘেরা দেওয়া, পেশাব দেওয়া, তারপরে ওই যে উল্টোপাল্টা কথাবার্তা। লোকজন বলল হ্যাঁ। তখন সে বলল আচ্ছা ঠিক আছে। পুটলিটা খুললো, বেশ কয়েকজন বয়স্ক এবং সাহসী লোক বাদে অন্য কাউকে সেখানে রাখা হলো না। তিনি ঘরে ঢুকলেন, কবিরাজ ঘরে ঢুকে দেখলেন আলামিন কুকুরের মতো আচরণ করছে এখন, মানে হিংস্র হয়ে সে খামচি দিবে, এটা করবে ওটা করবে, এগুলোর মানে তার রিয়াকশন। একটা ঘেরা বেঁধে দেন ওই কবিরাজ, ওই ঘেরা বেঁধে দিয়ে তার পরিবারকে বলে দেন ওই ঘেরার বাইরে বেরোতে পারবে না, ও কান্না করবে, হাতে পায়ে ধরবে, অনেক কিছু করবে, ওই ঘেরার বাইরে বের হতে পারবে না।
তোমরা যেই এই ঘেরার পাশে চলে আসবে তোমাদেরকে ধরে কিন্তু বের আসবে, আরও বের আসলে তোমাদেরকে খুন করে ফেলবে, তোমাদের রক্ত খেয়ে ফেলবে। তোমরা ভালো হয় এই ঘর থেকে বের হয়ে যাও, অন্য অন্য গৃহস্থর ঘরে যায় বসে থাকো যতক্ষণ পর্যন্ত আমি না আসবো। ও এরকমও ভান করবে যে ও মরে যাচ্ছে, কিচ্ছু ওদের সায় দেওয়া যাবে না। এই কথাটা বলে তিনি ওই ঘেরাটা দিয়ে বের হয়ে পড়েন। এবার প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে পরের ঘটনা কিন্তু আলামী সাহেবের পরিবার জানতে পারে। আলামী সাহেবের পরিবার তো অন্য গৃহস্থ ঘরে সেটেল হয়ে যায় এবং লোকজন তো আলামী সাহেবের চিৎকার শুনতে পারে রাত, যতক্ষণ পর্যন্ত কবিরাজ ফেরত না আসে ততক্ষণ পর্যন্ত এই চিৎকার শুনতে পারে। এবার এই ঘটনাটা যেইভাবে আগায় সেইভাবে বলি। অর্থাৎ এখন যে কবিরাজ বাটি চালানটা করবে বা বাটি চালান দিয়ে সে যে ক্ষতি উদ্ধার করবে, এইটা একজন প্রত্যক্ষদর্শীর বয়ান। তার সাথে 4-5জন লোক ছিল, কারোর হাতে ডেটা পর্যন্ত ছিল প্রোটেকশনের জন্য, যে কোনো কিছু দেখলে আঘাত করার জন্য। বাড়ির উঠানে সে কবিরাজ পটলিটা খোলার পরে যখন বাটিটা রাখলো, ওই প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় যে বাটির ভেতরে লাল রক্ত, কিন্তু লাল রক্ত কিন্তু নড়াচড়া করে না। অনেক আগে যদি রক্তটা আপনি সংগ্রহ করেন, এই রক্ত জমে যাবে। আমাদের রক্ত হাত থেকে পড়ে গেলে জমে যায় কিছু সময়ের মধ্যেই। এই রক্তটা ওই বাটির মধ্যে। এরপরে কবিরাজ আরেকটা অদ্ভুত বাটি বের করে, অনেকটা প্রদীপের মতো। ওই বাটির মধ্যে প্রথম বাটি থেকে সে রক্ত ঢালে। রক্ত ঢালার আগে আবার সে কি যেন একটা এঁকে নেয় রক্ত দিয়ে। রক্তটা ঢালার পরে সবার সামনে সে বসে কিছু একটা আওড়ানোর পরে সে তার চোখ খুললো এবং সে তার হাত রাখলো ওই বাটির ভেতরে রক্ত, সেই রক্তের ভেতরে সে হাত রাখলো এবং এই বাটিকে সে বলল, একজন মায়ের নাম নিল সে। কোন মা এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু সেই মায়ের নাম নিয়ে সে বলল, রাস্তা দেখাও, প্রথম দিকে নিয়ে যাও, 6 দিকে করেছে, আমাকে প্রথম দিকে নিয়ে যাও। তো যখন তাকে বললো যে প্রথম দিকে নিয়ে যাও, এই লোক নুয়ে আছে, মানে নুয়ে থাকা অবস্থাতেই বাটি মানে তার হাতে সে তুলে নিল। এরপরে সে বাটি যেদিকে ঘুরে, বাটি তাকে যেদিকে টানছে সে ওদিকে হাঁটতে শুরু করে, মানে নুয়ে বাটিটা এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় সে রাখছে, মানে ঘষে নিয়ে যাচ্ছে না, বাটিটা তুলে এক জায়গায় রাখছে, অ্যাজ ইফ বাটিটা ব্যাগের মতো লাফ দিচ্ছে তার হাতে ধরা অবস্থাতেই। এইভাবে যখন তারা চলতে শুরু করে, আলামিন সাহেবের বাড়ি থেকে কিছুটা দূরে তাদের যেই টয়লেট করার যে ব্যবস্থাটা, সেখান থেকেও কিছুটা দূরে একটা বাঁশ বাগানের একদম কাছাকাছি জায়গা থেকে প্রথমবার ওই বাটিটা থামে। যখন বাটিটা থামে তারা মাটিটা খুঁড়তে শুরু করে, চারপাশে মাটি খোঁড়ার পরে তারা একটা পুটলি উদ্ধার করে। এই পুটলিটা পরবর্তীতে তারা আইডেন্টিফাই করতে পারে এটা আলামিন সাহেবের হারিয়ে যাওয়া মাফলারের একটা টুকরা, এবং এর ভিতরে কিছু জিনিসপত্র ছিল। যখন প্রথম জিনিসটা ওঠানোর পর সেই জায়গায় আবারও সে বসে এবং সে পার্টিকে উদ্দেশ্য করে কোনো এক মায়ের নাম নিয়ে বলে, দুই নম্বর দিকে, মানে দ্বিতীয় দিকে নিয়ে যাও। ওই বাটি ওইভাবেই তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে জায়গাটা হচ্ছে একটা পুকুরের একেবারে মাঝখানে কিভাবে গেল, ওই বাটির সাথে সাথে সে পুকুরে নেমে গিয়েছিল। বাটি যেভাবে ব্যাঙ একটা পানির উপরে লাফ দিবে, সে ওইভাবে থাপিয়ে মানে থপ করে সে যাচ্ছিল। ওই পুকুরের মাঝখানে তার হেঁটে যাওয়া সম্ভব না, সে তো সাঁতরিয়ে গিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এক হাতে সাঁতরিয়েছে নিজেকে এবং অপর হাত দিয়ে থপথপিয়ে ওই বাটি নিয়ে গেছে সে। বাটি থামলো। এখন ওই যে ট্যাটাটা ছিল পুকুরে, কিন্তু সে নেমেছে, অন্য কেউ নামেনি। তো ট্যাটাটা তার কাছে পৌঁছানো হলো। ট্যাটাটা পৌঁছানোর পরে সে তার অন্য হাত দিয়ে অনেক চেষ্টার পরে কি জানি একটা তুলে নিয়ে আসে, মানে ট্যাটা দিয়ে ঘাই দিতে কিছু একটা তুলে নিয়ে আসে, এবং সেটা তুলে নিয়ে আসার পরে
তারা সেটাকে খুলতে পারেনি। সেটা এমনভাবে পেঁচানো ছিল কিছু জিনিসপত্র দিয়ে, মানে ওটাকে যাতে কেউ খুলতে না পারে। কিন্তু সেটার ভিতর থেকে একটা শব্দ আসছিল, বোঝা যাচ্ছিল যে সেটার ভিতরে একটা পাত্র আছে এবং সেটার ভিতরে কোনো কিছু রাখা। এরপরে সেইখানে থাকা অবস্থায় সে বলল তৃতীয় দিকে নিয়ে যাও। তাকে তৃতীয় দিকে নিয়ে যাওয়া হলো। তৃতীয় দিক ছিল একটা কবরস্থানের ঢোকার পথ গ্রামের। সেখান থেকে আরও কিছু জিনিস উদ্ধার করা হলো। এবার উদ্ধার করা হলো তার যে জুতোর কিছু অংশ, যেগুলো পরবর্তীতে মিলিয়ে দেখা হয়েছিল যে যেই জুতোটা পরে আলামিন সাহেব বাইরে যেত, সেই জুতোর মানে তলার অংশ সেটা। সেখান থেকে তাকে চতুর্থ স্থানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেও জিনিস উদ্ধার করা হয়। পঞ্চম স্থানেও নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জিনিস উদ্ধার করা হয়। এবার ষষ্ঠতম জায়গা। এই ষষ্ঠতম জায়গাটা ঘুরে কোন দিকে আসে জানেন? ঠিক সেই কর্নারে, যেই কর্নারে এই লোক, এই আলামিন সাহেব পেশাব করে কর্নার বানিয়ে বসেছিল না, সেই কর্নারে। এই কর্নারে আসে কিভাবে? তারা বাইরের দিক দিয়ে কাজ করছিল, তো বাড়িটা এসে বাইরের দিকের কোণ বরাবর এসে থামে, এবং বাটিটা যেই মুহূর্তে থামে, টিনের মধ্যে না সজোরে একটা ধাক্কা মারেন আলামিন সাহেব। এবং তিনি হাসছেন, তিনি স্বাভাবিক ছেলে মানুষ, মানে পুরুষ মানুষ, তিনি হাসছেন আর বলছিলেন, নিতে পারবি না, এভাবে নিতে পারবি না। এরপরে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তিনি যখন বাইরের দিক থেকে ওই মানে টিনের যে জোড়ার জায়গাটা, সেই জায়গা থেকে যখন ঘুরতে শুরু করেছেন, ভেতর থেকে না সমানে চিৎকার, চেঁচামেচি আর কান্নার শব্দ, এবং সেই সময় বাড়ির উপরে ঢিল পড়তে শুরু করে, এবং বাড়ির চারপাশ থেকে না মানে মায়াও করে যে কিছু কিছু সময় বিড়ালেরা খুব ভয়ঙ্করভাবে ডেকে উঠে, ওইভাবে ডাক আসতে শুরু করে। কুকুরের না, কিন্তু বিড়ালের। আর চারপাশ দিক দিয়ে মানে ঝাপটানোর শব্দ, মানে পাখার ঝাপটানোর শব্দ। এই শব্দগুলো যখন হচ্ছে, এই শব্দগুলোকে হজম করে তারা কাজ করছিলেন তাদের মতো করে। একেবারে ঠিক যখন পৌঁছে যাবে ওই ষষ্ঠ কোণা থেকে, যখন জিনিসটা উদ্ধার করতে যাবে, ওই সময় উপরের দিক থেকে একটা মরা পাখি কে জানি ছুঁড়ে মারল ঠিক ওই জায়গা বরাবর। মরা পাখিটা সেখানে যে পড়তেই মানে সে কবিরাজ কয়েক হাত পিছিয়ে যায় পড়ে। যখনই কয়েক হাত পিছিয়ে যে পড়ে, ঘর থেকে অদ্ভুতভাবে দৌড় দিয়ে আসে আলামিন সাহেব, এবং আলামিন সাহেব দৌড় দিয়ে এসেই, মানে এগুলো সব কয়েক সেকেন্ডে হচ্ছে, আলামিন সাহেব ঘর থেকে দৌড় দিয়ে বেরোলো, বেরিয়ে সে কোণাতে এলো, সেই কোণাতে এসে হাত ঠুকিয়ে সে মরা পাখি সহ সেই জিনিসটা কিভাবে জানি ম্যানেজ করলো, এবং দৌড় দিল অন্ধকারের ভেতরে। এখন এই অন্ধকারে তিনি কোথায় গিয়েছেন, ওই রাতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পরে একেবারে ভোরবেলায় পুরো গ্রামে খোঁজার পরে তাকে একেবারে সেই জায়গায় পাওয়া যায়, যেই জায়গাটাতে তিনি বলেছিলেন যে সেই কলসটা তিনি দেখেছেন। এবং তার অবস্থা এমন ছিল যেন একটা কলসের ভেতরে তার মাথা ঢুকানো হয়েছিল, এবং মাথাটা ঢুকানোর পরে ওই অবস্থাতে কলসটাকে কেউ ভেঙেছে। যেই অবস্থায় কলস ঢুকেছে তার মাথার মধ্যে, এবং কলসের যে আয়তন, মানে যে মুখটার যে আয়তন, সেটা কোনো মতে তার মাথাকে মানে নিতেই পারতো না। এক অদ্ভুত শক্তি হয়তো সেই কলসের মধ্যে আলামিন সাহেবের মাথাটা ঢুকিয়েছিল। আয়তন অথবা পরিধি বা ব্যাসার্ধ কোনোটাই হিসেব মিলে না, কিন্তু তাকে জীবিত অবস্থাতে পাওয়া যায়। তিনি মারা যাননি। ওই অবস্থায় তাকে উদ্ধার করা যখন হয়, দেখা যায় যে কলসটার গলাটা তার গলার সাথে লেগে আছে, মানে কলসের ভেতরে তার মাথা ছিল, সেই গলা ভাঙা হয়, মানে কলসটাকে ভাঙা হয়, এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, এবং আনুমানিক প্রায় 15-16 দিন পরে তিনি সুস্থ হন। এবং অন্যান্য যত জিনিসপত্র ছিল, যত রকমের ক্ষতি, এই বাটি চালানোর মাধ্যমে আর কি উদ্ধার করা হয় এবং তা নষ্ট করা হয়। আলামিন সাহেবকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোনো কিছু মনে করতে পারে কিনা, তখন আলামিন সাহেব শুধু এটুকু বলেছিলেন, তার এমন সময়
এমন অনুভূতি হচ্ছিল যে যেন তিনি নিজে শয়তান হয়ে গেছেন। তিনি আলামিন ছিলেনই না। তিনি কি করেছেন তা সেটা মনে নেই, কিন্তু তিনি শুধু শয়তানের মতো খালি হেসে গেছেন। তার সামনে বাড়িঘর কোনো কিছু তিনি দেখতে পাচ্ছিলেন না। দেখতে পাচ্ছিলেন ধুধু বনভূমি, অন্ধকার বনভূমি, জঙ্গল, এই সব কিছু তিনি দেখতে পাচ্ছিলেন। এবারে আর তিনি কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না। আর তিনি শুধু দেখতে পাচ্ছিলেন সেই মহিলাকে, সে বিশ্রী মহিলাকে, যে তার দিকে তাকিয়ে হাসতো অদ্ভুতভাবে। এটুকুই তার মনে আছে। তো এই ছিল বাটি চালানোর ঘটনাটি। এবং আলামিন সাহেব সুস্থ ছিলেন, কিন্তু তিনি করোনার সময় পরবর্তীতে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এখন তার কী অবস্থা সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। লাস্ট শুধু এটুকুই জানি যে করোনার সময় আলামিন সাহেবের অবস্থা অত্যন্ত খারাপ হয়, এটুকুই আমি জানি। তো এই ছিল ঘটনা। এখন আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি ঘটে ঝিনাইদহ জেলার কোনো এক থানাতে, এবং যার কাছ থেকে আমরা ঘটনাটা পাই তার নাম হচ্ছে দুলাল মিয়া। এবং দুলাল মিয়া তার ঘটনা যেভাবে উল্লেখ করেছেন, আমি এই মুহূর্তে সেইভাবে আপনাদেরকে শোনাবো, কিন্তু কিছুটা আমার মতো করে। তো দুলাল মিয়া যেই এলাকার ঘটনা বলছেন, সেই এলাকায় এই ঘটনাটা ঘটে তখন 1998 সাল অথবা 97 সাল। দুলাল মিয়াদের বাড়ি যে জায়গায় ছিল, ওই জায়গাটা দিয়ে একটা বড় খাল পুরো গ্রামের মাঝখান দিয়ে গিয়েছে। মানে গ্রামটাকে এই খাল মোটামুটি কানেক্ট করেছে, এবং লোকজন এই খাল থেকেই পানি নিয়ে পানি নিজেদের কাজে ব্যবহার করত। এবং এই খালের পানি একদম স্বচ্ছ ছিল, স্বচ্ছ। কেউ যদি এই খালের পানি থেকে যখন পানি নিতে যাবে, দেখবে যে নিচে বালুর স্তরটা পর্যন্ত দেখা যায়। তো একদিন ওই গ্রামে, দুলাল মিয়াদের ওই গ্রামে একজন মহিলা আত্মহত্যা করেন। তার বয়স আনুমানিক 39 বা 40 বা 37 এরকম, এবং তিনি দেখতে একটু কালো ছিলেন। এবং তার মুখের ধরন বা তার চেহারার যে গড়ন, সেটাকে নিয়ে মানুষজন ঠাট্টা করতো সেই সময়ই। তাকে নাকি অনেকটা ওই চ্যাপটা বানরের মুখের মতো মনে হতো তার চেহারা। মানে এইভাবে মানুষজন তাকে এইভাবে খোঁটা দিত বা তুচ্ছতাচ্ছিল্য করতো। কিন্তু তিনি কোনো এক কারণে আত্মহত্যা করেন, কারণটা তখনও অজানা। তিনি সারা রাত গায়েব ছিলেন। তার পরিবার মনে করেছিল যে তিনি বাড়ি চলে গিয়েছেন রাগ করে, কিন্তু তিনি যে গলায় ফাঁস নিয়েছেন সেই খালের এক পাশে, মানে বয়ে যাওয়া এই বিশাল বড় খালের এক পাশে, এটা কেউ জানতো না তখনও। লোকজন সেটা টের পায় তখন, ততক্ষণে সূর্য প্রায় মাথার কাছাকাছি চলে এসছে। খালের ওই অংশটা, যেই অংশটা একেবারে নিরিবিলি একটা জায়গা, এই খালের এই অংশটা হচ্ছে অনেকটা বাগান দিয়ে ঘেরা। বাগান বলতে কি, খালটা মাঝখান দিয়ে গিয়েছে এবং দুই পাশেই বড় বড় গাছের বিশাল বড় বড় বাগান। এবং ভদ্রমহিলার লাশ একটা বড় গাছের ডালে ঝুলতে থাকা অবস্থায় দুইজন ব্যক্তি দেখতে পান। তারপরে পুরো গ্রামের মানুষজন জানতে পারে এবং তার লাশ নামানো হয়। এই লাশ কিছুটা ডিসকালার হয়ে গিয়েছিল। এখন তার শরীরের রং কালো হলেও, মানে লাশের গরম দেখলে তো বোঝা যায় যে লাশটা কখন কি আসে, বিষয়টা বোঝা যায়। তার লাশ যেইখানে পাওয়া গিয়েছে তাকে সেইখানে দাফন দেওয়া হয়, কারণ ওই গ্রামের যে নিজস্ব কবরস্থান আছে তারা সেখানে তাকে দাফন দিবে না স্বাভাবিকভাবেই, কারণ সে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যাকারী লাশদের, আত্মহত্যার যে লাশগুলো সেগুলো কিন্তু নর্মালি গ্রামগঞ্জে দেখবেন যে গ্রামের বা ঘরের সীমানার মধ্যে লাশ দাফন করতে দেয় না। তো তিনি যে জায়গায় আত্মহত্যা করেছেন, যেখানে তার লাশ ঝুলেছিল, সেইখানে তাকে দাফন করা হয়। একেবারেই সন্ধ্যার আগেই এইটা সমাধান করে ফেলা হয়। তাকে গোসলও করানো হয় সেই খালের পাশেই, কোনো রকম ঘেরা দিয়ে, কাপড় দিয়ে, এবং সেইখানেই পাশে কবর করে জানাজাবিহীন তার লাশ দাফন করা হয়।
সেদিন সন্ধ্যার দিকে না আবার বৃষ্টি নামে, ভালো রকম বৃষ্টি নামে। তার পরিবার বাড়িতে ফিরে গিয়েছে। ওই বৃষ্টির মধ্যে তারা শুনতে পায়, রাতে একটা গভীর পর্যায়ে এসে তারা শুনতে পায় সে মহিলা তার স্বামীকে ডাকছে। তার স্বামীকে তিনি যেইভাবে ডাকতেন সেইভাবে ডেকে ডেকে বলছিলেন যে গেট খুলেন, আমি আসছি, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমার অনেক ঠান্ডা লাগছে, আমার জন্য গেট খুলেন। গেটের মধ্যে সে শব্দ করে, মানে গেট, ওই যে ধরনের গেট হয় গ্রামের, ওই ধক ধক করে শব্দ করে, গেট খুলেন, আমার অনেক ঠান্ডা লাগছে, আমি ভিজে গেছি, আমাকে ঢুকান, ভেতরে ঢুকান, গেট খুলেন। কারো সাহসে কুলায়নি, কেউ সাহস করেনি। তো এরপরে সকালবেলা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মানুষের জীবন যেভাবে চলতে থাকে, গ্রামের সেই সময় জীবনটা সেভাবেই চলছে। ওই জায়গায় লাশটা দাফন দেওয়ার কারণে কিছু লোক আবার ওই এলাকাটা এড়িয়ে চলতে শুরু করে। খালের ওই মানে খালটা তো বড়, এই খালের মধ্যে দিয়ে নৌকাও চলতো, মানে বেশি বড়, বেশি চওড়াও না, কিন্তু খালটা গভীর ছিল। তো নৌকা দিয়ে এবার যাওয়া যেত। তো অনেক সময় হয় কি যে নৌকায় করে করে মানে দূর থেকে দু একজন সদাগর আসতো, মানে সদাগর বলতে ব্যাপারী, তারা মালামাল বিক্রি করতো, ওই নৌকায় থাকতো, নৌকাতেই সব কিছু, এবং সেই নৌকা বেয়ে বেয়ে বিভিন্ন জায়গায় থামতো, বেচা কেনা করতো, আবার চলে যেত, এরকম। তো এক ব্যাপারী নৌকা সেই খাল দিয়ে নদী যে দিক থেকে ছিল সেই দিক দিয়ে খাল দিয়ে ঢোকে, কারণ তারা আবার খোঁজ নিয়েছিল যে খাল কোন দিকে যায়, কি আসে বিষয়, খোঁজ নেওয়া ছাড়া তো কেউ ঢুকবে না। তো যখন এই ব্যাপারী নৌকাটা স্পেসিফিকলি ওই জায়গায় এসে পৌঁছায়, তারা তো চালিয়ে যাচ্ছে, তারা খাল দেখছে, খাল এবং দুই পাশে মোটামুটি উঁচু উঁচু সব গাছের বন জঙ্গল। তারা দেখতে পায় একটা মহিলার লাশ, তার চুল বাঁধা ছিল আর কি, মানে চুল গুছিয়ে বাঁধা হয়, তো সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তার চুলটা পানির মধ্যে, তার মাথাটা কাত করে আছে, অ্যাজ ইফ মুখটা খোলা, লাশের বাকি অংশগুলো উঁচু ঢালের মধ্যে, কোনো কিছু পানির মধ্যে না, শুধুমাত্র চুলটা ছাড়া, এবং চুলটা বাঁধা ছিল, কিন্তু পানির মধ্যে, পানির যে ঢেউ, চুলটা সেখানে নড়াচড়া করছিল। কাফন পরানো ছিল, কিন্তু কাফনের মুখটা খোলা। তো ব্যাপারীরা সেটা দেখে হাঁক ডাক দিতে শুরু করে চারপাশে। তারা কিন্তু ভুলেও ওই লাশ ক্রস করতে চায় নাই। তো তারা কিছু সময় চিৎকার চেঁচামেচি করার পরে যখন ওই যে গ্রামের লোকজন দূর থেকে রেসপন্স করলো, তারাও আবার রেসপন্স করলো। দুই পক্ষের রেসপন্সের পরে যখন গ্রামের কিছু লোক আসলো, 2-3 জনের মতো, তখন ব্যাপারীরা দেখালো এই যে ঘটনা, কি দেখেন। তখন এই ব্যাপারীরাও জানতে পারে যে মহিলা মারা গিয়েছিল আগের দিন তার লাশ পাওয়া যায় এবং তাকে দাফন করা হয়। এখন গ্রামের লোক এখানে আসে, ব্যাপারীরা যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় পিছনে ঘুরে চলে যায়, তারা এই লাশ ক্রস করে যাবে না। এখন গ্রামের লোকরা আসে, দুলাল মিয়া যেটা লিখেছেন যে গ্রামের লোকরা আসার পরে তারা ভালো করে ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত করতে বলতে কি, আগে দেখে যে লাশ কিভাবে উঠলো উপরে। তো কবরের মধ্যে না যে গর্তটা খোলা, এটা দিয়ে ধারণা করা যায় যে এটা শিয়ালের কাজ, শিয়াল লাশ টেনে তুলেছে। কিন্তু এখন যখন 2-3জন সাহসী ব্যক্তি লাশটাকে, মানে ওই মহিলার লাশকে পুনরায় কবরে রাখার জন্য মানে চেষ্টা করতে যাবে, তারা তারপর দেখতে চেয়েছিল যে মানে শিয়াল তুলেছে, তার কোনো আলামত আছে কিনা। লাশের মুখের কাফনটা খোলা, এটা তো শিয়াল ছিঁড়ে ফেলবে, এটা তো খুলবে না। লাশের মাথার উপরে যে কাপড় থাকে, যেটা সুন্দরভাবে গুছিয়ে বেঁধে দেওয়া হয় বা গুছিয়ে দেওয়া হয়, এটা তো শিয়াল খুলতে পারবে না। তারা বুঝলো যে লাশ, এখন তারা বুঝলো, আবার তাদের তদন্তের পর তারা বুঝতে পারলো যে লাশ কেউ তোলার চেষ্টা করেছে। এখন কেন করেছে কেউ জানে না। তো পুনরায় কবর খুঁড়ে সে লাশ আবারও ঢুকিয়ে দেওয়া হলো এবং আবারও মাটি চাপা দেওয়া হলো, এবং এবার মাটি চাপা দেওয়ার পরে আরো কিছু একটু ভারীভাবে মাটি চাপা দেওয়া হয়। সেদিন সন্ধ্যার দিকে আবারও আকাশ ঘন হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি পড়ছে রাতের বেলা, ঠক ঠক
আবার সে শব্দ। এই যে ওনার পরিবার যে ঠক ঠক শব্দটা শুনছে, এটা কিন্তু গ্রামের লোকদেরকে বলেনি। এখন কেন বলেনি? দুলাল মিয়া যেটা বলেছেন যে না বলার পেছনে কারণ হচ্ছে গ্রামের লোকজন যদি আবার এদেরকে কিছু করে বা বেড টেড করে দেয়, এই ভয়ে বলেনি। কারণ এটা আবার ছোটখাটো ব্যাপার না যে লাশ এসে গেটে ঠকঠক করছে, ছোটখাটো ব্যাপার না। সেদিনও যখন এই খুব সজোরে বৃষ্টি পড়ছে, গেটে ঠকঠক, একই কথা, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমাকে ভেতরে ঢুকতে দেন। কিন্তু একটা সময় যখন দরজা খুলছে না কেউ, তখন যে গলাটা নারী কণ্ঠের মতো ছিল, সেই গলাটা কেমন যেন বদলে একটা বিশ্রী গলায় রূপান্তর হয়। এবং তখন ঢুকতে দেন না বলে তখন বলছিল, আমারে ঢুকতে দিবি না, তোদের গলা কাইটার তোদের রক্তগুলো আমি কিভাবে খাইবার দেখ, তোরা আমাকে ঢুকতে দিবি না, না তোরা বাইর হবি না, তোদেরকে পাবো না, তোদেরকে যেখানে পাবো সেইখানে তোর আগে ঘাড় মটকাবো, তারপরে কামড় দিয়ে তোদের ঘাড়ের নলি ছিঁড়ে তোদের রক্তগুলা খাবো, দেখিস। এইভাবে একটা হুমকি দেয় এবং ওই শব্দ গায়েব। সকালবেলায় দুলাল মিয়ার ওই যে এই আত্মীয় যিনি ঘটনাটা সাফার করছেন এই মুহূর্তে, তখন দুলাল মিয়ার বাবাকে সেই আত্মীয় এসে বলে যে দেখেন, গতকালকে রাত্রে এরকম ঘটনা এবং আগের দিন কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো ওই গ্রামে একজন লোক ছিল যিনি বিভিন্ন জিনিস পরা দিত। তো সেই লোকের কাছে যায় এবং সেই লোক আবার হাত দেখে আবার। তো সেই লোক দুলাল মিয়ার এই আত্মীয়র হাত দেখতে ছিল, ডান হাত দেখতে ছিল এবং ডান হাত সে দেখলো। ডান হাত দেখার পরে সে বলবো যে খুব খারাপ জিনিসের নজর পড়ে গেছে তোদের উপরে, তোরা ভালো হয় যে তোদের বিবির কবর এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে দে, আরো বেশি ভালো হয় যদি এই গ্রামে না দিলে ভালো। তো দুলাল মিয়ার এই আত্মীয় তাকে জিজ্ঞেস করে এখানে লাশ কবর দেওয়ার পিছনে আবার কারণ কি, লাশ দূরে নিয়ে কবর দিলে সমাধান হবে, কারণ কি? তখন এই দুলাল মিয়ার এই আত্মীয়কে সেই ব্যক্তি যিনি হাত দেখছিলেন তিনি বললেন যে তোর বিবি তো এখানে মরে গেছে এবং মরার আগে সে কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ার পরেও সে আবার এই লাশ ঝুলেছিল ঘন্টার পর ঘন্টা। কত রকমের জিনিসপত্র থাকে গ্যাও গ্রামে, চারপাশে ঘোরাফেরা করে, জানিস না? কোনো না কোনো জিনিস তোর এই বিবির এই অবস্থা দেখেছে। আর এখানে শয়তানি কেরামতি চলে অনেক, এরকম লাশ নিয়ে শয়তানি কেরামতি চলে। তো এই সমস্ত শয়তানি কেরামতি থেকে বাঁচতে হলে এই সমস্ত লাশকে দূরে দূরে দাফন করতে হয়। আরো ভালো হয় যে দাফন করে চারপাশ যদি বন্ধ করে দেওয়া যায়। তো সেই ব্যক্তির কথা মতো লাশ উত্তোলন করে অন্য এক জায়গায় একেবারে গ্রামের বর্ডারের সীমানাতে নিয়ে লাশ কবর দেওয়ার সিদ্ধান্ত হয়। এবং লাশ যখন কবর দেওয়া হয় সেই দিনে একেবারে ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার একেবারে ঝুম বৃষ্টি। ওনারা লাশ দাফন করলেন, ওনারা সবকিছু করলেন, কিন্তু এই ঝুম বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গেছে এবং এই ঝুম বৃষ্টি এবং অন্ধকার, সন্ধ্যা হয়ও নেই কিন্তু সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেছে, সন্ধ্যা কি রাত অবস্থা হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এখনো এরকম হয়, সন্ধ্যা হয়নি, মাগরিবের আজানের সময় হয়নি, কিন্তু অন্ধকার এমনভাবে নেমেছে যেন মাগরিবের আজান পার হয়ে অন্ধকার হয়ে গেছে সবকিছু। যখন আকাশে বিকট কালো মেঘ থাকে, তো তারা যখন দাফন করে তারা এখন একসাথে এই লোকগুলো সবাই আসছিলেন এবং আসার পথে তারা তাদের গ্রামের শেষ মাথায় ছিল, তো এখন বৃষ্টির কারণে তো তারা দ্রুত মুভ করতে পারছে না। তো তারা তাদের ওই সীমানার থেকে প্রায় এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যে তাদের বাড়ি ঘরের যে অংশগুলো, ওই অংশে পৌঁছাতে হয়তো আর 10 মিনিট হাঁটতে হবে তাদের। কিন্তু অন্ধকার হয়ে গেছে এবং সবাই কথা বলতে বলতে হাঁটছে, প্রচন্ড বৃষ্টি, কারোর সাথে কোনো কিছু নেই। তো হঠাৎ তার একটা বিকট গলার শব্দ শুনতে পায়, এরকম কিছু একটা। তো
তো যখন এরকম শব্দ শুনতে পায়, একটা গ্রুপ একসাথে থাকলে একরকম এবং একা মানুষ অন্যরকম। এখন এক গ্রুপে অনেক লোক থাকার কারণে তারা একজন আরেকজনের পাশাপাশি চলে আসে, এবং ওই শব্দটা তখনও হয় এরকম। তো একজন চিৎকার করে বলে, কে শব্দ করে? তো আমি অমুকের বউ। তারা একেবারে ডিরেক্টলি শুনতে পায় একটা পুরুষালী মেয়ে কণ্ঠ, সে বলছে যে আমি অমুকের বউ, মানে যাকে তারা তৃতীয়বারের মতো আজকে দাফন করে এসছে। এখন গ্রুপটা করলো কি, তারা তো অনেকগুলো লোকের গ্রুপ, তারা একে অপরে হাত ধরে ফেললো এবং চিৎকার করে এক একজন আগে নিজেদের উপস্থিতি জানান দিল যে তারা এখানে উপস্থিত কিনা। তার মানে কোনো লোক এখানে মিসিং কিনা আগে সেটা দেখতে চায় তারা। এদেরকে বৃষ্টি হচ্ছে, তো তারা দেখলো যে তারা কেউ মিসিং না, তো ওইখানে তার কেউ দাঁড়িয়ে থাকবে না, তো তারা প্রত্যেকে হাত ধরা, তারা হাঁটতে শুরু করে, একটা সিরিয়াল মেনটেন করে। ওদিকে ওই শয়তানি কেরামতি মেয়ে কণ্ঠে কান্না করতে শুরু করে তাদের মন গলানোর জন্য। সে অনেক কষ্টে রয়েছে, তার এখানে অনেক কষ্ট, তাকে একা রেখে কেউ যদি না যায়, সে আর এখানে একা থাকতে পারবে না। তার স্বামী তাকে শান্তি দিল না, এখন কি গ্রামের মানুষও কি তাকে শান্তি দেবে না? সে মরে গিয়েও কি শান্তি পাবে না? তাকে পানির সাথে মিশিয়ে এইভাবে মাটিতে রেখে আসলো। অদ্ভুত অদ্ভুত সব কথা, এবং এই অদ্ভুত অদ্ভুত সব কথাগুলো নিয়ে এই লোকজন গ্রামে ফিরে আসে। দোলা ভাই বলেছিল তারা যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা না এই ঘটনা আবার নিজেদের ফ্যামিলিকে বলতে একজন আরেকজনকে নিষেধ করে দেয়। তারা এটা চেপে গিয়েছিল জাস্ট দেখার জন্য যে এরপরে কি হয় না হয় তা আর কি। কিন্তু এরপরে আসলে আর বেশি কোনো ঘটনা ঘটেনি। ইন্ডিভিজুয়ালি 2-3টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, মানে ওই মহিলার লাশ হাঁটা চলা করার বা ওই মহিলার আসার বা ওই মহিলা কোনো কিছু করার এরকম আর কোনো রকমের ঘটনা ঘটেনি। একটা ঘটনা ছিল যেটা 2003 সালে ঘটে। দুলাল মিয়া বলেছেন আর কি, লিখেছেন আর কি, একজন ব্যক্তি যখন সাইকেল চালিয়ে ওই গ্রামের সীমানা দিয়ে যখন আসছিলেন, তখন আচমকাই কোনো কারণ ছাড়াই তার সাইকেলটা স্লিপ খায় এবং তিনি পড়ে যান। বৃষ্টি ছিল না সেদিন, এবং যখন তার সাইকেলটা স্লিপ খেয়ে পড়ে যায়, তিনি একটা অট্টহাসি শুনতে পান। সেটা পুরুষালী মেয়েলি কণ্ঠে অট্টহাসি, অ্যাজ ইফ কেউ খুব খুশি হয়েছে এই লোক পিছলে পড়ে যাওয়াতে। তো তিনি নিজের সাইকেল ঠিক করে যখন উঠে দাঁড়ান, ওই হাসিটা ততক্ষণ তো শেষ। তো তিনি উত্তর দিলেন, এই কে রে, কে হাসিস, কি আসে বিষয়? তখন তাকে উত্তর দেয়, আমি হাসছি, আমার মজা লেগেছে, আমি হেসেছি। তো যিনি সাইকেল আরোহী তিনি আবার প্রশ্ন করেছিলেন যে তুই কে আর কোথায় বসে লুকাচ্ছিস, আয় সামনে আয়, তোর হাসি বের করে, এরকম আর কি কথাবার্তা। তখন বলল, মানে আমি আসবো, আমি আসলে তুই সহ্য করতে পারবি? তখন ওই সাইকেল আরোহী বললো যে তুই আয় না, সামনে আয়। তখন উত্তর আসে, আমি এইখানে দেখ। তখন যখন বললো যে এইখানে দেখ, তখন মাটির উপরে দপ করে একটা শব্দ হয়, একটু দূরে একটা জায়গায়, ঠিক যে জায়গায় মহিলা কবর ছিল। তো মাটির উপরে যখন শব্দ হয়, তখন ওই সাইকেল আরোহী বললো যে ওই ঢিলা মারিস কেন? তখন যেই জায়গায় ধপ করে শব্দ হয়েছিল সেইখানে আবার ধপ করে শব্দ হয়, এবং সেইখান থেকেই কে জানি বলে বসে, আরে আমি তো এইখানে, আমার কবর এইখানে, আমি এইখানে শব্দ করবো না তো কে শব্দ করবে? তো এদিক ওদিক তাকাস কেন, আমি তো এই কবরে থাকি, এদিকে এই যে কবরে এদিকে আয়। এবং সেইখান থেকে ঢিল কয়েকটা ছুঁড়ে মারা হয়, মানে মাটির টুকরো কয়েকটা ছুঁড়ে মারা হয় ওনার দিকে। এবং একটা ব্যাপারে সে লোক নিশ্চিত, আশপাশে কোনো মানুষ নেই, লুকোনোর জায়গাও নেই। ওই ঢিল দেখেই লোক সাথে সাথে সাইকেলে উঠলো এবং সাইকেল এক টান দিয়ে যত দূর পেরেছে তত দূর চলে আসলো। কিন্তু পেছনে ওই লোক তাকায়নি। এটা কিন্তু ভর দুপুরের ঘটনা,
এটা কিন্তু একদম ভর দুপুরে ঘটনাগুলো সুন্দর ঘটনা না, কিন্তু তার মনে হচ্ছিল যে তার পেছনে কেউ হাসতে হাসতে দৌড়াচ্ছে। তিনি সাইকেল টেনে যাচ্ছিলেন, কিন্তু তার পেছনে কেউ হাসতে হাসতে দৌড়াচ্ছে, এটা তার মনে হচ্ছিল। তো এই ছিল দুলাল মিয়া ভাইয়ের ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু হৃদয়। হৃদয় এবং তার অফিসের কলিগরা মিলে ক্যাম্পেইনে যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকায়। 2 দিন সেখানে ঘোরাঘুরির পর হৃদয়ের সাথে সেখানকার কিছু স্থানীয় লোকেদের পরিচয় হয়। হৃদয়ের আবার একটা ভৌতিক নেশা ছিল। সে যেই জায়গাতেই যায় সেখানে সে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে জানতে চায় তাদের এলাকায় কোনো ভৌতিক ঘটনা আছে কিনা, কারণ তার ভৌতিক ঘটনাগুলো শুনতে ও সংগ্রহ করতে বেশ ভালো লাগে। তাছাড়া সেখানে চাইলেই কেউ সহজে ভৌতিক ঘটনা বলতে চায় না। হৃদয় আবার বেশ মিশুক টাইপের ছেলে ছিল। সে সহজেই সকলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এভাবেই সে শ্যামনগর এলাকার এক মহলের সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং সে সেই মহলের কাছ থেকেই একটি ঘটনা সংগ্রহ করে। মহল যেভাবে ঘটনা বলেছে আমার বন্ধুও ঠিক সেভাবে আমার কাছে তুলে ধরেছে। মহলের ভাষ্যমতে তারা মধু সংগ্রহ করতে অনেক সময় সুন্দরবনের গভীরে প্রবেশ করে। ঠিক একদিন তারা তাদের কয়েকজন লোকের মাধ্যমে খবর পায় সুন্দরবনের একটা নির্দিষ্ট অংশে গাছে গাছে অনেক মধুর বাসা আছে। তাই তারা কিছু দলবল নিয়ে সুন্দরবনের সেই অংশে যায় মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহ করার একটা পর্যায়ে তারা অনুভব করে আকাশ বেশ মেঘলা হয়ে আসছে, চারপাশটা ঘন কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আর খানিকক্ষণ পর পর আকাশ যেন গর্জন দিয়ে উঠছে, এ যেন ঝড়ের পূর্বাভাস। আকাশের এই অবস্থা দেখে তাদের যে দল লিডার ছিল সে সকলকে সতর্কতার সহিত বলতে লাগলো, আজ আর মধু সংগ্রহ করব না, আজ আমরা বাড়িতে চলে যাব। এমনিতে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বিরাট ঝড় শুরু হতে পারে। সকলে এক জায়গায় একত্রিত হও। এবং সকলকে উদ্দেশ্য করে সে আরো বলল, এই ঝড়ের সময় কেউ যেন কারো হাত না ছাড়ে, শক্ত করে যেন সবাই সবার হাত ধরে রাখে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়, তার সাথে মেঘের গর্জন। একটা সময় সকলে সুন্দরবনের ভেতর থেকে লোকালয়ে প্রবেশ করে। তাদের দল লিডার তখন সকলের দিকে এক নজর চোখ বোলায়, এই ভেবে যে সকলের সহি সালামতে ফেরত এসেছে কিনা। ঝড় বৃষ্টি হওয়ার আগে তাদের সর্বমোট 9 জন মোয়াল গিয়েছিলেন। এখন ফেরত আসার পর দেখা যাচ্ছে তারা 8 জন ফেরত এসেছে এবং তাদের মধ্যে থেকে একজন তাদের দলে নেই। তখন তাদের লিডার সেই লোকের নাম ধরে সকলকে জিজ্ঞাসা করতে লাগলো, স্বপন কোথায়? তখন সকলে বলাবলি করতে লাগলো, স্বপন তো আমাদের সাথেই ছিল, তাহলে এখন কোথায় গেল? আর এদিকে ঝড় বৃষ্টি বাড়তেই লাগলো। তখন তাদের লিডার তাদের সকলকে বলল, আপাতত এখন যে যার বাড়িতে চলে যাও, আমরা আগামীকাল সকাল হলেই স্বপনকে খুঁজতে যাব। এখন যদি এই ঝড় বৃষ্টির সময় ওকে খুঁজতে যাই তাহলে হয়তো আমরা নিজেরাই বিপদের সম্মুখীন হব। লিডারের কথা শুনে সকলেই যে যার মতো যার বাড়িতে চলে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 2 দিন একাধারে ঝড় বৃষ্টি হতেই লাগলো। তৃতীয় দিন রাতে তাদের লিডার একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা বেশ অদ্ভুত। একটা আবছা ছায়া যার মুখ অস্পষ্ট, সে যেন কুকিয়ে কুকিয়ে বলছে, আমারে একলা ফালাইয়া আইলা, আমার একা থাকতে খুব কষ্ট হইতাছে, তোমরা কেমনে আমার একা ফালাইয়া আইলা। এই কথাগুলো যেন ইকো হয়ে সেই লিডারের কানে বাজছিল। লিডার ঘুম থেকে লাফ দিয়ে উঠল। সে বিষয়টা বুঝতে পারছিল না কেন এমন হলো।
তবে সে যতটুকু আন্দাজ করতে পেরেছিল, সে বুঝতে পারল এটার কারো গলা নয়, এটা স্বপনের গলা। সে যেন করুণ সুরে বলছে তাকে তারা কেন ফেলে আসলো। সে আর এই স্বপনের কথা কাউকে জানায়নি। পরদিন লিডার তার দলের কিছু লোকদের ডেকে পাঠালো আর বলল, আজকে কিছু লোকজন মিলে আমরা স্বপনকে খুঁজতে যাব। যেহেতু 2 দিন হয়ে গেল, স্বপনের এখনো কোনো খোঁজ মেলেনি, তাই আর দেরি করা যাবে না। এমনিতেও জঙ্গলের পরিস্থিতি তেমন ভালো না, যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগে স্বপনকে খুঁজে বের করতে হবে। লিডার আর 2-3 জন মিলে তারা বের হয় স্বপনকে খোঁজার জন্য। একটা সময় তারা হাঁটতে হাঁটতে সুন্দরবনের বেশ গভীরে প্রবেশ করে এবং তারা যেখান থেকে মধু সংগ্রহ করেছিল ঠিক সেখানের আশেপাশে তারা স্বপনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও স্বপনের হদিস পাওয়া যায় না। একটা সময় তাদের লিডার বলতে থাকে, এভাবে দলবদ্ধ হয়ে না খুঁজে এক একজন এক এক দিকে খোঁজা শুরু করি, তাহলে খুঁজতে সুবিধা হবে আর স্বপনকেও সহজে পাওয়া যাবে। লিডারের কথা মতো সবাই আলাদা আলাদাভাবে খোঁজা শুরু করে। একটা সময় দূর থেকে একটা কথা ভেসে আসে, লিডার এখানে একটু আসেন। দূর থেকে ভেসে আসা সেই কথার উৎস ধরে লিডার এবং তার সাথে লোকজন সেদিকে হাঁটা শুরু করে। 3-4 মিনিটের মধ্যে তারা সকলে মিলে সেই স্থানে উপস্থিত হয় এবং যে লোক লিডার বলে ডাক দিয়েছিল সেই লোক লিডারকে ইশারা দিয়ে নিচের দিকে তাকাতে বলে। লিডার তাকিয়ে দেখল স্বপন, যে কিনা হারিয়ে গিয়েছে, তার ব্যবহৃত গলার তাবিজ মাটিতে পড়ে আছে। সেই সাথে কাদা মাটিতে পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন লিডার বাকি লোকজনকে বলতে লাগলো, আশেপাশে আরও একটু খোঁজাখুঁজি করে দেখো, হয়তো স্বপন আশেপাশে কোথাও রয়েছে। লিডারের কথা শুনে সকলেই সেই পায়ের ছাপকে অনুসরণ করে সামনের দিকে যেতে লাগলো। খানিকটা দূর যেতেই সকলের চোখ কপালে ওঠার অবস্থা। স্বপনের পরিহিত ছিন্ন ভিন্ন কাপড় এদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে, সেই সাথে একটি অর্ধগলিত লাশ পড়ে আছে। কাদামাটির আস্তরণ এবং অর্ধগলিত হওয়ার কারণে লাশটির চেহারা তেমন বোঝা যাচ্ছে না, তবে কাপড়ের বেশভূষা দেখে মনে হচ্ছে এটা স্বপনেরই লাশ। এখন এই লাশ কোনোভাবে তো বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, তার উপর পচা গন্ধে সকলের দম বন্ধ হয়ে আসার উপক্রম। তখন লিডার সকলকে উদ্দেশ্য করে বলে, লাশের অবস্থা খুব খারাপ, এভাবে যদি বাড়িতে নিয়ে যাওয়া হয় হয়তো রাস্তার মধ্যেই লাশের শরীরের অংশ খুলে যাবে। তাই সবচাইতে ভালো হয় লাশটাকে এখানে মাটি চাপা দিয়ে দিই। আর তার কথায় বাকি সকলে সমর্থন জানালো এবং লিডার আরও বলে দিল যে স্বপনের মৃত্যুর কথা যেন তার বাড়ির লোকজনদেরকে না জানানো হয়। সকলে জানবে স্বপন ঝড়ের কবরে পড়ে হারিয়ে গিয়েছে। পরে তারা কোনো রকম স্বপনকে কাদামাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসে এবং সকলকে এসে জানায় স্বপনকে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র তার গলারই তাবিজটি ছাড়া। লিডার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো বাঘ স্বপনকে টেনে হিচড়ে গভীর বনের ভিতর নিয়ে গিয়েছে। এ কথা শুনে স্বপনের পরিবারের লোকজন কিছুটা ভেঙে পড়ে, তবুও তাদের মনে একটা আশা থাকে যে স্বপন কোনো না কোনো একদিন ফেরত আসবে। এই ঘটনার প্রায় কিছু মাস চলে যায়। আস্তে আস্তে স্বপনের কথাও সকলে ভুলে যায়। স্বপনের মৃত্যু নিয়ে যারা জানত তারা মনে মনে এক অদ্ভুত শঙ্কার মধ্যে ছিল, বিশেষ করে দলের লিডার। সে সিদ্ধান্ত নিয়েছিল স্বপনের লাশ গোপন করার। সে বারবার মনে মনে ভাবছিল এটা কি ঠিক হয়েছে, কিন্তু আর তো কিছু করারও ছিল না। যেভাবে লাশটি পচে গিয়েছিল তা বহন করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই স্বপনকে মাটি চাপা দেয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়। মধু সংগ্রহের মৌসুম শেষ হয়ে আসছিল।
তাই মোয়ালরা এবার নতুন এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সমস্যা হলো, লিডার সহ তার দলের কয়েকজন মাঝে মধ্যে রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে তারা দেখতে পায় স্বপন ভেজা কাদামাখা কাপড় পরে গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে। তার শরীর কাদায় লেপ্টে আছে। সে শুধু একটা কথাই বলছে, তোমরা আমারে কাদামাটির নিচে ফালাইয়া এলা, আমার খুব ঠান্ডা লাগে, আমার খুব কষ্ট হয়। এই স্বপ্ন শুধু একবার নয়, বারবার আসতে থাকে। প্রথমে লিডার এই স্বপ্নকে নিজের দোষের ফল বলে ধরে নিয়েছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দলের অন্যান্য সদস্যরাও একই স্বপ্ন দেখতে শুরু করে। এক একজন সকালে উঠে বলে, ভাই, স্বপনরে স্বপ্নে দেখছিলাম, সে খুব কষ্ট পাইতেছে। তার মুখের অবস্থা একদম ভয়ঙ্কর ছিল। মনে হইতেছে সে যেন কিছু বলতে চায় কিন্তু পারতেছে না। এভাবে দলের অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, কিন্তু কেউ মুখ ফুটে স্বপনের বাড়ির লোকেদের কিছু জানায় না। কারণ সবাই জানে যদি সত্য কথা ফাঁস হয়ে যায় তবে তারা বড় বিপদে পড়বে। এরই মধ্যে এক রাতে লিডার প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মধ্যেই সে বুঝতে পারে তার ঘরের জানালার টকটক শব্দ হচ্ছে। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে জানালার বাইরে এক ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলো এসে স্পষ্ট দেখতে পায় এটা স্বপন। স্বপন জানালার বাইরে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে। মুখের চামড়া সাদা, ঠোঁট কালচে হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সে আস্তে আস্তে তার কাদামাখা হাত জানালার কাচের উপরে রাখে। তারপর সেই একই কথা বলে, তোমরা আমারে একলা কাদামাটির নিচে ফালাই আইলা, আমি খুব কষ্ট পাইতাছি। লিডার এক ঝটকে উঠে বসে। সে বুঝতে পারে এটা স্বপ্ন না। তার কপাল ঘামে ভিজে যায়, বুক ধক ধক করতে থাকে। সে দৌড়ে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বাইরে কেউ নেই। পরদিন সকালে লিডার আরো কয়েকজনকে সাথে নিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। লিডার যখন পুরো ঘটনা খুলে বলল, তখন ইমাম সাহেব কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। তারপর বললেন, তোমরা বড় অন্যায় করেছ। মৃতদেহ কখনো গোপন করা উচিত না। যেহেতু লাশ সঠিক নিয়ম মেনে কবর দেয়া হয়নি এবং জানাজার নামাজও পড়া হয়নি, তাই তার কারিন জিন হয়তো সমস্যা করছে। তোমরা যত দ্রুত পারো ওইখানে যাও, গিয়ে লাশ তুলে কাফনের কাপড় পরিয়ে এরপর জানাজার নামাজ সম্পন্ন করে আবার দাফন দেওয়ার ব্যবস্থা করো। ইমাম সাহেবের কথা শুনে লিডার ও তার সঙ্গীরা বেশ চিন্তায় পড়ে গেল। তারা কিছু না বলেই মসজিদ থেকে বেরিয়ে এলো। তাদের মধ্যে এক একজন এক একভাবে ভাবতে লাগলো। কেউ কেউ মনে করছিল স্বপনের মৃত্যু রহস্যজনকভাবে ছিল, কেউ ভাবছিল হয়তো তারা কিছু একটা ভুল করেছে, আর কেউ ভাবছিল সত্যিই কি স্বপনের কারেন্ট জিন তাদের পেছনে লেগেছে। সেদিন রাতে লিডার প্রচণ্ড অস্থিরতার মধ্যে ছিল। রাতে কিছুতেই তার চোখে ঘুম আসছিল না। সে বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল, যেন কাদা আর পচা গাছপালার গন্ধ মিশে আছে বাতাসে। হঠাৎ সে অনুভব করলো ঘরের ভেতর কেউ আছে। সে ধীরে ধীরে উঠে বসল। ঘরের কোণার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। সেখানে আবছা অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়েছিল। প্রথমে মনে হলো হয়তো ভুল দেখছে, কিন্তু চোখ ঠিক করতে সে স্পষ্ট দেখতে পেল স্বপন। স্বপনের শরীর ভেজা কাদায় মাখামাখি, মুখের একপাশে চামড়া যেন খুলে গেছে, আর ফাঁক হয়ে থাকা মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো আর সেই একই কথাগুলো বলতে লাগলো, তোমরা আমার একলা ফালাইয়া এলা, আমার খুব কষ্ট হয়। লিডার কিছু বলতে পারল না। তার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। স্বপনের ঠান্ডা হাত তার ঘাড়ের কাছে স্পর্শ করলো, আর সাথে সাথে
লিডার অনুভব করলো যেন পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে চিৎকার দিয়ে উঠে পড়ল, আর তখনই সব কিছু অন্ধকার হয়ে গেল। অন্যদিকে লিডারের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন দৌড়ে এলো। তারা এসে দেখে লিডার মাটিতে পড়ে আছে, মুখের চারপাশে ফেনা বের হচ্ছে, আর তার চোখ দুটো কুটোরের ভেতর ঢুকে গিয়েছে। তার শরীর প্রচণ্ড কাঁপছে আর মুখ দিয়ে কি যেন বলার চেষ্টা করছে। 2-3 জন মিলে লিডারকে ধরে ফেলল। কেউ একজন এক গ্লাস পানি এনে তার মুখে ছিটিয়ে দিল। ধীরে ধীরে লিডার শান্ত হলো, কিন্তু সে তখনও ফেল করে তাকিয়েছিল। কিছুক্ষণ পর তার কাঁপুনি কমে এলে সবাই তাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছিল, এমন লাগতেছে কেন? লিডার প্রথমে কিছু বলল না, কিন্তু কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলতে লাগলো, স্বপন আমার ঘরে আইছিল, ও আমার গলা চাইপা ধরছিল। তার কথা শুনে সবাই তো অবাক। এর পরের দিন লিডার সহ কয়েকজন হুজুরের কাছে আবার যায়। গিয়ে বলল, হুজুর, আমরা চাই আপনি আমাদের সাথে যান, গিয়ে ওইখানে জানাজার নামাজ পড়ান। ইমাম সাহেব একটু চিন্তা করলেন, তারপর মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি যাব, কিন্তু আগে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কিছু লোকজন সঙ্গে নাও, ফজরের পর আমরা বের হব। আল্লাহর নাম নিয়ে বের হব, ভয় পাওয়া যাবে না। সিদ্ধান্ত হয়ে গেল। ফজরের নামাজ শেষে গ্রাম থেকে মোট 6 জন লোক বের হলো। লিডার, ইমাম সাহেব এবং আরও কয়েকজন মোয়াল। তারা প্রত্যেকের হাতে লাঠি নিয়ে নেয় এবং ছুরিও রাখে সাথে, যদি কোনো বন্যপ্রাণী তাদের আক্রমণ করতে আসে তাহলে যেন প্রতিরক্ষা করতে পারে। গ্রামের অনেকেই তাদের সাথে যেতে উদ্বিগ্ন হয়ে গেল। একজন বৃদ্ধ লোক এসে বলল, বাবারা সাবধানে যাইও, জিন ভূতেদের জায়গায় বেশি ঘাটাঘাটি ভালো না। জঙ্গলের পথ যতই গভীর হতে লাগলো ততই বাতাস যেন ভারী হয়ে আসতে লাগলো। চারদিকে ঘন কুয়াশা, অদ্ভুত একটা গন্ধ বাতাসে ভাসছে, যেন কিছু পচা একটা মাটির নিচে ছড়িয়ে আছে। ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করতে লাগলেন। তার সুমধুর কণ্ঠস্বর শোনা যেতেই আশেপাশের পরিবেশ একটু শান্ত বলেই মনে হলো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আসা একজন লোক বলল, ভাই, মনে হয় আমাদের সাথে কেউ আছে, আমাদেরকে অনুসরণ করছে। দলের সবাই থমকে দাঁড়ালো, চারপাশে টর্চের আলো ফেললো, কিন্তু কিছুই দেখা গেল না। ফজরের পর ভোরের আলো ফুটতে একটু দেরি হয়, তা আবার জঙ্গলের ভেতর, আলো প্রায় কম, তাই টর্চ লাইট দিয়ে তারা দেখার চেষ্টা করছিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, ভয় পেও না, ইমাম সাহেব বললেন। তবে তিনি নিজেও জানতেন ভয় পাওয়ার কারণ আছে। তারা আবার হাঁটতে শুরু করলেন। প্রায় আধা ঘন্টা হাঁটার পর তারা সেই স্থানে পৌঁছালো যেখানে স্বপনের লাশ পুঁতে রাখা হয়েছিল। তবে তারা যেটা দেখলো সেটা দেখে সবার গলা শুকিয়ে গেল। লাশ আর সেখানে নেই, চারপাশে মাটি অগোছালো, মনে হচ্ছে কেউ বা কিছু সেটা টেনে বের করেছে। তবে আশেপাশে তো কোনো বন্য প্রাণীর পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল না। লিডার বলল, ওকে খুঁজে বের করতে হবে। আশেপাশে খোঁজা শুরু হলো। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, যদি এটা সত্যিই স্বপনের কার ইঞ্জিনের কাজ হয়, তবে একমাত্র আল্লাহ আমাদেরকে এই রাস্তা থেকে বের করতে পারবেন। কিছুক্ষণ পর তাদের দলের এক লোক চিৎকার করে উঠল, ভাই, এখানে কিছু একটা আছে। সবাই সেখানে ছুটে গেল। সেখানে একটি গাছের গোড়ায় অদ্ভুতভাবে লাশটি আধা বসা অবস্থায় হেলে আছে। লাশের চোখ দুটো খোলা, অর্ধগলিত অবস্থাও বোঝা যাচ্ছে লাশের চোখ দুটো খোলা। লাশের এই অবস্থা দেখে সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কথা বলতে পারছিল না। অন্ধকার জঙ্গলের নিস্তব্ধতার মাঝে শুধু গা ছমছমে বাতাসের শব্দ। ইমাম সাহেব কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। ইমাম সাহেব বললেন, আর দেরি করা চলবে না,
দ্রুত দাফন কার্য সম্পন্ন করে আমাদেরকে ফিরে যেতে হবে। লিডার তখন কাঠ এবং কিছু কোদাল দিয়ে আর কিছু মানুষকে নিয়ে গর্ত করা শুরু করলো। মাটি তুলতে তুলতে সবাই টের পেল একটা অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। প্রথমে মনে হলো হয়তো পচা লাশের গন্ধ, কিন্তু না, এই গন্ধ যেন আরো বেশি ধোঁয়াটে, যেন কিছু পোড়া মাংসের গন্ধ। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকে এক যুবক অস্পষ্ট স্বরে বলল, ভাই, মনে হচ্ছে কেউ ঠিক আমাদের পাশেই দাঁড়িয়ে আছে। সবাই থমকে গেল, কেউ পেছন ফিরে তাকানোর সাহসও করল না। ইমাম সাহেব এবার সূরা বাকারার কিছু আয়াত তিলাওয়াত করা শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যে লাশ ওই কবরের পাশে আনা হলো এবং তাদের কবর খোঁড়াও প্রায় শেষ। তবে স্বপনের মৃতদেহটা অনেকটা শক্ত হয়ে গেছে, যা স্বাভাবিক পচা লাশের মতো লাগছিল না। তার কাপড়গুলো ছেঁড়া ছেঁড়া, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চোখ দুটো খোলা, যেন কারো দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একজন বলে উঠল, ভাই, আমরা কি ঠিক কাজ করতেছি তো? ইমাম সাহেব বললেন, ভয় পেও না, আমরা সঠিক কাজ করছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারা দ্রুত লাশটিকে কাফনের কাপড়ে জড়াতে লাগলো। এমন সময় হালকা বাতাস বইছিল চারপাশে, কিন্তু হঠাৎ করেই আশেপাশের সব ঝোপঝাড় অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কিছু একটা নড়ে উঠেছে, যেন আশেপাশের কিছু তাদের উপস্থিতির অস্থির হয়ে পড়েছে। তবুও ইমামের নির্দেশে তারা সকল ভয় উপেক্ষা করেই লাশটিকে কাফনের কাপড়ে মুড়িয়ে ফেলল। তারপর জানাজার নামাজও সম্পন্ন করা হলো। ইমাম সাহেব সবাইকে অজু করে আসতে বললেন। অজু করে আসার পর পাশেই ছিল ছোট পুকুর, সেই পুকুর থেকেই অজু করে আসলো তারা। তারপর জানাজার নামাজ সম্পন্ন করলেন ইমাম সাহেব। তারপর দাফন কার্য শুরু হলো। চারপাশে পিতপতন নীরবতা। মাটি ফেলার সময় সবাই টের পেল অদ্ভুত একটা শীতলতা চারপাশে ছড়িয়ে পড়েছে। মাটি পড়ার প্রতিটা শব্দ কানে অস্বাভাবিকভাবে ঠেকছিল। ঠিক তখনই কে একজন শ্বাসকষ্টে হাঁপিয়ে উঠল তাদের দলের। সে 2 হাত দিয়ে গলা চেপে ধরল, যেন কিছু একটা তাকে শ্বাস নিতে দিচ্ছে না। চোখ উল্টে যেতে লাগলো, তার শরীর কাঁপছিল। ইমাম সাহেব তার কাছে গেলেন, তার মাথায় হাত রেখে কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। কয়েক সেকেন্ড পর সে ধপ করে পড়ে গেল, আর তারপর আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। দাফন কার্য চলাকালীন তারা আশেপাশের ঝোপঝাড় থেকে প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো ইমাম সাহেব বললেন, এগুলো দেখার দরকার নেই, আমরা যা করার তা তাড়াতাড়ি শেষ করো। তবে সবাই তখন অনুভব করছিল কিছু একটা তাদেরকে দেখছে অনেক দূর থেকে। জানাজার নামাজ সম্পন্ন করার পর, দাফনের পর সবাই ফিরে আসলো যার যার বাড়িতে। আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ইমাম সাহেবের নেতৃত্বে তারা বাড়িতে পৌঁছে যায়। আল্লাহর রহমতে তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। ইমাম সাহেবের নেতৃত্বে সেই লিডার বুঝতে পারলো যে আসলে আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আসলে আমরা ভালোভাবে সেই লাশটিকে দাফন করতে না পারায় হয়তো সেই লাশের কারেন্ট জিন, ইমাম সাহেব যেটা বললেন, লাশের কারেন্ট জিন তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল, বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে ভালোভাবে ইসলামপন্থীভাবে আমাকে দাফন দেওয়া হয়নি। তাই ইমাম সাহেব সেই কার্যটুকু শেষ করে দিলেন। এরপর থেকে ওই লিডার বা তাদের দলের কোনো সদস্যের সাথে আর কোনো রকম সমস্যা হয়নি। এরপর তারা আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। এখনও তারা মধু সংগ্রহ করে ওইখানে যায়, কিন্তু আগের মতো আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখন আপনাদেরকে যে ঘটনা শোনাবো, এই ঘটনাটি চাঁদপুর জেলার একটি ঘটনা, এবং অনেক আগে এই ঘটনাটি আমি শুনেছিলাম, এবং এই ঘটনাটি আমি শুনেছিলাম একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। কথায় বা আড্ডার ছলে অনেকে অনেক সময় অনেক কথা বলি না, এরকম।
তো যার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম তার নাম হচ্ছে আফতাব, এবং তাকে আমি আফতাব ভাই হিসেবেই জানি। প্রায় অনেক দিন হয়ে গেছে তার সাথে এখন আমার আর যোগাযোগ নেই, কিন্তু যেই সময় যোগাযোগ ছিল ভালোই, সেই সময় অনেক আলাপ আলোচনা হতো। তার মধ্যে থেকে একদিন সে আমাকে এই ঘটনাটি বলে, এবং এটা হচ্ছে আফতাব ভাইদের বাড়ি এলাকার ঘটনা। ওনাদের ওইখানে তখন 2006-07 বা 2008 এরকম একটা সময়, 6-7 বা 8, একটা পরিবার আসে, এবং এই পরিবারটা একেবারে নতুন। তারা এইখানে তাদের এলাকাতে একটা জমি কিনে, এবং সেই জমি কেনা কিছুদিন আগে থেকে, যখন এই যে জমির মাপ ঝোঁকের কাজ শুরু হয় না, মানে একটা জমির জন্য যে আমিন আসে বা অন্যান্য ব্যক্তিরা যেভাবে আসেন, এরকম যখন এই মাপ ঝোঁকের কাজ হচ্ছিল, সেই সময় তারা স্বপ্নে দেখতে পান এই বাড়িরই উঠানের সামনে তারা দাঁড়ানো, মানে যারা জমিটা কেনার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে, বা যারা এই জমিটা কিনবেন, তারাই দেখছেন যে তারা এই বাড়ির মধ্যে দাঁড়ানো, এবং এই বাড়ির এক কোণ থেকে একটা গায়েবী শব্দ ভেসে আসছে, এবং সেই গায়েবী শব্দ ভেসে আসছে, এবং সে বলছে, তোরা এইখানে ওই বাড়ি উঠাস না, এটা আমাদের জায়গা, তোরা আমাদের জন্য জায়গা ছেড়ে দে। আরো বেশি ভালো হয় তোরা যদি এই জায়গায় ঘর না তুলিস, তার চেয়ে বেশি ভালো হয় তোরা যদি এইখানে নাই আসিস। তো স্বপ্ন এটা দেখলো তারা, এবং স্বপ্নকে কে গুরুত্ব দেয়? কেউই গুরুত্ব দেয় না। তারা যে জমিটা কিনবে, এই জমিটা একেবারে অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে খালি একদম। তো তারা সেই জমিটা কিনে, এবং জমিটা কেনার পরে খুব স্বাভাবিকভাবেই যত কিছু পরিষ্কার করে খুব দ্রুততম সময়ের মধ্যে বাড়ির কাজ তারা ধরে, এবং বাড়ির কাজ ধরার পরে বাড়ির অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য তারা একটা কল, মানে নলকূপ স্থাপন করার কাজ শুরু করে। তো সে কূপ স্থাপন করার জন্য একটু মাটি খুঁড়তে হয়, অল্প একটু মাটি খুঁড়তে হয়, এরপরে তো অন্যান্য পাইপ নামাতে হয় নিচের দিকে। তো বাড়ির কাজও চলছে এবং অন্যান্য কাজও চলছে, সেই সাথে কূপ, মানে নলকূপটা বসানোর কাজও চলছে। বাড়ির কাজ চলা অবস্থাতেই পরিবার প্রায় এই অবস্থাতেই, মানে যারা কিনেছেন তারা বাড়ির এই কন্ডিশনের মধ্যেই তারা সে বাড়িতে এসে ওঠেন। মানে মাথার উপরে ছাদ নেই, তারপরও তারা ওই বাড়িতে যেহেতু কিনে ফেলেছেন, যেইভাবে হোক, ছাদ থাকুক বা দেয়াল থাকুক বা টিন থাকুক বা যাই থাকুক, বাড়িতে তাদেরকে থাকতে হবে। তো এলোমেলো পরিস্থিতিতে তারা সে বাড়িতে উঠেছে, অন্যান্য কাজ কারবার সব চলছে। একদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে, উপরে তো ছাদ নেই, মানে ছাদের কাজ তখনো শুরু হয়নি, ভিটা করা হয়েছে মাত্র। এখন ভিটার চারপাশে মানে দেয়াল, টিনের দেয়াল তোলা হবে, এবং টিনের দেয়াল প্রায় অলমোস্ট অর্ধেক তোলা। ঘুম ভেঙেছে সকালবেলা ভোরের ডাকে, পাখির ডাকে, ভোরের শব্দে, এবং আলো তো খুব দ্রুত, এরকম যেহেতু খোলা ছাদ, আলো দ্রুত ঢুকে যাবে। বাড়ির কর্তা, গিন্নি, এরা সবাই উঠল, দেখলো যে তাদের একটা সন্তান মিসিং। তার লাশটা পাওয়া যায় যেই জায়গায় নলকূপ করার জন্য একটু খুঁড়েছিল না, আগের দিন কিছুটা কাজ এগিয়ে রেখেছিল, ঠিক সেইখানে মাথা গর্তের মধ্যে চুবানো, একেবারে অর্ধেকের বেশি ঢুকিয়ে দেওয়া, শুধুমাত্র চোয়ালটা মাটির উপরে, আর বাকি অংশটা ডান দিকে ঘাড় ভাঙা অবস্থায় পড়ে আছে। বাচ্চারা মারা যায়, মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কখন মরেছে কেউ জানে না। জানাজানি হলো, খোঁজ খবর এদিক ওদিকে পড়লো, সবকিছুই হলো। ওই বাড়ির যে পুরাতন মালিক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। তারাও বলছে যে না, কখনো তো এরকম না। এবং গ্রামবাসীও তাদেরকে বলল যে আমাদের তো এই জায়গাটায় সবসময় এরকমই ছিল, কখনো তো আমরা দেখিনি এরকম কোনো ঘটনা, বা আমরা এই আশপাশে চলাফেরা করি, কখনো তো কোনো বদনাম শুনিনি যে এই বাড়ি বা এই জমির আশপাশে কোনো ঝামেলা আছে।
তাহলে এমন ঘটনা ঘটলো কিভাবে? তো একজন ব্যক্তিকে নিয়ে আনা হলো যিনি আয়না পরার কাজ করেন এবং বাটি চালানো করেন। তাকে নিয়ে আসা হলো আয়নায় পরায় দেখার জন্য ঘটনা কি। তো আয়না পরা অনুষ্ঠানটা হচ্ছিল এরকম, যে বাড়িতে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই বাড়িতে যে কোনো এক স্থানে সেই ব্যক্তি বসবেন যিনি আয়নাবিদ। তার সামনে থাকবে একটি আয়না এবং সেই আয়নায় তিনি তার বাম হাত দিয়ে ধরে রাখবেন এবং সেই আয়নায় তিনি দেখতে পাবেন কি ঘটনা ঘটেছিল। তো সে আয়নাবিদ সে বাড়িতে আসার পরে যিনি যখন তিনি তার কাজ শুরু করেন, মানে তার রিচুয়াল শুরু করেন, তিনি যে জায়গায় বসে রিচুয়াল করছিলেন তার আশপাশে তো লোকজন বসা, এমনকি সে বাড়ির লোকেরাও যাদের শিশু সন্তানটা মারা গিয়েছে তারাও তো সেখানে বসা। তারা দেখলো যখনই আয়নাবিদ কাজ শুরু করেছে বাড়ির একটা নির্দিষ্ট কোণে এক পশলা বাতাস বয়ে গেল। বাতাসটা অন্য কোথাও বয়ে যায়নি, ওই এক পশলা বাতাস অন্য কোথাও বয়ে যায়নি, শুধুমাত্র বাড়ির ওই স্পেসিফিক জায়গাতে বয়ে গেল। ভালো কথা, এরকম হতেই পারে। তারা আবার যখন মূল কাজের দিকে ফিরে যাচ্ছেন সেই সময় তারা লক্ষ্য করলেন বাড়ির ওই স্পেসিফিক কোণে এবার গাছ এমনভাবে নড়ে উঠল, আমরা যেভাবে গাছের গোড়ায় দাঁড়িয়ে থেকে সুপারি গাছ বা অন্যান্য নরম কাণ্ডের গাছগুলোকে যখন নাড়াই, ঝাঁকা দেই, ঠিক ওরকম ঝাঁকা দিলে যেরকম গাছ নড়াচড়া করে উপরে, ঠিক ওরকম। এবং সেই ঝাঁকাটা একজন দুজন দিচ্ছে না, কয়েকজন শক্তিশালী লোকের কাজ সেই ভারী গাছটাকে ঝাঁকানো। আয়নাবিদ তখন তাদেরকে বললেন, আপনারা সবাই সাবধান হয়ে যান, তেনারা আসছে। আয়নাবিদ তার কাজ শুরু করেন এবং তিনি আয়নায় কি দেখছেন তখন তিনি তা একেবারে হুবহু সবাইকে শোনাচ্ছিলেন। আয়নাবিদ যখন রিচুয়াল শুরু করেন কিছুক্ষণ পরে তিনি কান্না করতে শুরু করেন, এর কিছুক্ষণ পরে আবার তিনি হাসতে শুরু করেন, এর কিছুক্ষণ পরে তিনি আচমকায় আল্লাহ 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 এরকম করছেন, আবার কিছুক্ষণ পরে হুট করে তিনি হি 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 এভাবে অট্টহাসি দিচ্ছিলেন। হঠাৎ তার এই সমস্ত কীর্তিকলাপ একেবারে শান্ত হয়ে আসে এবং শান্ত হয়ে আসা মাত্রই তিনি ধীরে সুস্থে বলতে শুরু করেন, আমি দেখতে পাচ্ছি ওই যে পূব কোণে, ওই যে দেখা যায় গাছ থেকে 3 জন লোক নেমে আসছে। তারা ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসলো, এরপরে তারা তাদের কদম দিলে জমির ভেতরে। তারা সবাই প্রচন্ড রাগে আক্রোশে রাগান্বিত। যেই জায়গায় নলকূপ খুলল ঠিক ওই জায়গায় ওরা এলো। নলকূপ যে জায়গায় খোঁড়ার কাজ চলছে সেই জায়গায় ওরা হাত দিল, মাটি থেকে ওরা একটা ফুল বের করে আনলো। ওরা খুব রাগী, ওদের খুব রাগ হচ্ছে এখন। ওদের মধ্যে থেকে একজন চাইল পুরো টিনের বেড়াটাকে উল্টিয়ে এখনই ফেলে দিয়ে চলে যেতে, অপরজন চাইল তাদের বাচ্চাটাকে তুলে নিয়ে আছাড় মেরে ফেলতে, কিন্তু তৃতীয় জন করলো কি, সে ভিটার কাছে গেল, তার বড় হাত ঢুকিয়ে সেই শিশু বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় টেনে বের করে নিয়ে এলো। এরপরে হেঁটে যে তার 2 পা উল্টো করে 2 পা শক্তভাবে ধরে তারা 3 জন মিলে সেই বাচ্চাটাকে ওইখানে ওই গর্তের মাটির মধ্যে পুঁততে শুরু করলো। বাচ্চার গলা দিয়ে যাতে শব্দ না বের হয় এই জন্য বাচ্চার গলা একজন চেপে ধরলো। ওরা যতটুকু পারলো মাটির গর্তের ভেতরে গাড়ার চেষ্টা করলো, মাথা নিচে পা উপরে রেখে। ওদের একজন বলছে, আরে এইভাবে লাশ রাখিস না, এইভাবে রাখলে
মানুষজন মনে করবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। ঘাড় মটকা, ঘাড় মটকা, তাহলে কেউ ভাববে না যে দুর্ঘটনা ঘটেছে। কোনো দুর্ঘটনা না, আমরা চাই ওরা জানুক আমরাই ওদের বাচ্চাকে মেরে ফেলেছি। টস করে কি জানি হলো, ওই বাচ্চার ঘাড়টাকে কে জানি মটকে দিল ওই সময়। তারপরে সে বাচ্চার লাশ সেখানে রেখে সেই 3 জন হেলতে দুলতে এই জমির সীমানার বাইরে চলে যায় এবং ধীরে ধীরে গাছ বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায়। এই বয়ান শুনতে পায় তারা সে আয়নাবিদের কাছ থেকে। আয়নাবিদের কাছ থেকে এই বয়ান শোনার সময় আতঙ্কিত তারা ছিল ঠিকই, কিন্তু কান্নাও তাদের পায়। তাদের আপন সন্তানই তো মারা গেছে। এর বিহিত কি? এর বিহিতের জন্য এই নতুন লোকেরা গ্রামবাসীর পরামর্শে পাশের গ্রামের একজন বেশ বেশ নাম করা কবিরাজের কাছে যায় এবং নাম করা সেই কবিরাজের কাছে যেয়ে তারা তাদের সমস্যার কথা বলে। তখন কবিরাজ তাদেরকে বলে যে আমি তোদের বাড়িতে যাব। নাম করা সেই কবিরাজ যখন সেই বাড়িতে আসে, মানে আফতাব ভাই বলছিলেন যে ওই নতুন বাড়িতে আসে, তিনি ওই বাড়ির সীমানার মধ্যে পা দিয়েই থুতু মারতে মারতে বেরিয়ে আসেন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াত, লা হাওলা ওয়ালা কুওয়াত। এইভাবে আর কি তিনি চিৎকার করে লা হাওলা ওয়ালা কুওয়াত এইভাবে বলছিলেন। এরপরে তিনি আবার ঢুকেন সে বাড়িতে এবং তিনি সেই টিনের যে ভিটাটার টিন দিয়ে কিছুটা বেড়া দেওয়া, সেই ভিটার চারপাশে তিনি চক্কর কাটলেন। কিছুক্ষণ তিনি চক্কর কাটলেন এবং চক্কর কাটার পরে তিনি একেবারে পুরো বাড়ির সীমানা ধরে চক্কর কাটতে শুরু করলেন। তিনি তার চক্কর কাটার পরে সমস্ত কাজ শেষ করে তিনি যখন তাদের সামনে এলেন, মানে এই যে যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের পরিবারের কাছে এলেন, তখন পরিবার জানতে চাইল যে কবিরাজ সাহেব ঘটনা কি আর সমাধান কি। কবিরাজ বলেন যে আমি সমাধান করে দিয়েছি, ওরা আর আসবে না। ওরা একটা মাথা খেতে চেয়েছিল, একটা মাথা খেয়ে ফেলেছে। এখন ওরা খাবে না কোনো কিছু, ওদের আর কোনো ক্ষুধা নাই। কিন্তু মনে রাখবি ওই পূব পাড়ের ওই কোনায় ওরা থাকে, ওই যে ওই পাশে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো থাকে ওরা। সাবধানে থাকিস, আসবে তো না। আর আমি বাদ দিয়ে রেখে দিয়ে গেলাম, ওরা আসতে পারবে না, এই বাদ ওরা অতিক্রম করতেও পারবে না। তোরা কখনো ওই পূব কোণের পাশে যাবি না। এই কথা বলে আর কি তিনি চলে আসেন। আফতাব ভাই বলেছিলেন যে এইটুকুর পরে এরপরে কিছু ইনসিডেন্ট ঘটেছিল। ওনাদের বাড়ির উপরে ঢিল পড়ার শব্দ হয়, তারপরে দূর থেকে মানুষের হাসি ঠাট্টার শব্দ আসে, মানে এক এক সময় এক এক রকম ঘটনা ঘটে। আবার এমনও হয়েছিল যখন পুরো গৃহস্থঘর উঠে দাঁড়ায় ভালোভাবে, ওই পূব কোণের দিকে যে মানে একদিন বছরখানেক পরে একদিন ওনাদের এক আত্মীয় মস্করা করেছিল। সেই আত্মীয় মস্করা করেছিল ভালো কথা, কিন্তু সেই আত্মীয় যখন সেই বাড়ি থেকে যখন নিজের বাড়িতে ফিরতে যাবে, রাস্তায় তার একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল নিজের গ্রামে, তার কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেনি, মুখোমুখি কোনো সংঘর্ষ ঘটেনি, কোনো কিছু ঘটেনি। তার ভাষ্য অনুযায়ী সে সাইকেল চালাচ্ছিল, এরপরে সে নিজেকে খুঁজে পায় অনেক উচ্চতায়, এরপরে সে সাইকেল সহ নিচে পড়ে। এইটুকুই তার মনে আছে এবং এই ইনসিডেন্ট এইটুকুই ছিল। এরপরে আর এখন পর্যন্ত আর কোনো কথা ওই বাড়ি থেকে শুনতে পাননি আফতাব ভাই এখন পর্যন্ত, বলতে লাস্ট আমার যখন আফতাব ভাইয়ের সাথে যোগাযোগ হয় সেই সময় পর্যন্তই। এরপর বাকি খবর আজ পর্যন্ত যাই না, হয়তো প্রায় এই 8-9 বছরে অনেক ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে।